গল্পের নাম অর্ধাঙ্গিনী। লিখেছেন নুসাইবা ইভানা। গল্পের অষ্টম অংশ। জিয়ান নয়নাকে ভিডিও কল করেছে। নয়নার চোখে মুখে তখন রাজ্যের টেনশন। কি হলো তোমার? চেহারার অবস্থা এমন করে রেখেছ কেন? তুমি কি চাও আমি জব ছেড়ে চলে আসি? নয়না উত্তর দিল, উহু, তা কেন চাইব? তুমি তো বললে আম্মুর সাথে রান্না করতে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার বলো, মন খারাপ কেন? এত কিউট চেহারায় আমাবস্যা মানায় না। এই চেহারা হলো 12 মাসি পূর্ণিমা। সব সময় ঝলমল করবে চাঁদের হাসি। নয়নার চোখের পাতা ভারী হয়ে এলো। নিম্ন স্বরে বলল, মিস ইউ। আমি তোমাকে ভীষণ মিস করছি। জিয়ান আদুরে স্বরে বলল, এদিকে তাকাও যান। জান, আমি কি তোমাকে মিস করছি না? নয়না কান্নাজড়িত কণ্ঠে বলল, তুমি যখন পাশে ছিলে, পৃথিবীটা অন্যরকম ছিল। সব কিছুই তখন রঙিন লাগত। প্রতিদিন মনে হতো বসন্তের আগমন ঘটছে আমার জীবনে। প্রতিটি মুহূর্ত উপভোগ করতাম। তুমি ছাড়া সবকিছু যেন অস্পষ্ট, অস্বচ্ছ। সব যেন ফিকে মনে হচ্ছে। তোমার হাসি, তোমার স্পর্শ, তোমার নিঃশ্বাস যেন চোখ বন্ধ করলেই অনুভব করতে পারি। প্রতিটি মুহূর্তে তোমার মধ্যে হারিয়ে যেতাম, মনে হতো সময় থেমে গেছে। তুমি ছাড়া আমি যেন কিছুই নই, আমার সবকিছু তোমার সাথে চলে গেছে। নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। জান, আমাকে দুর্বল করে দিচ্ছ পাখি। কি হয়েছে তোমার? নয়না কথার প্রত্যুত্তর না করে নিজের মতো বলতে লাগল, তোমার হাত ধরলে মনে হতো যেন সমস্ত পৃথিবী কেবল আমাদের জন্য থেমে গেছে। এক মুহূর্তের জন্য তোমাকে ছাড়া থাকতে পারতাম না। তোমার চোখে আমি আমার প্রতিটি স্বপ্ন দেখতাম, আর তোমার সাথে কথা বললেই সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতো। কেন তুমি আমাকে ছেড়ে এত দূরে? তবে যখন তুমি চলে গেলে, তখন আমার অস্তিত্ব যেন মুছে যেতে থাকে। প্রতিটি দিন, প্রতিটি রাত তোমার অভাবে ভরা। পৃথিবীটা আজ আর আমার আর তোমার নয়। আমি জানি না, প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলব। আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো আমি জানি না কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়। কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি চাঁদ আর সূর্যের মতোই সত্য। জিয়ান ডাকল, সুনয়না, শুনছ? নয়না জিয়ানের দিকে দৃষ্টি দিল। কিছুক্ষণ কথা হলো চোখে চোখে। জান পাখি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি সারাদিন রুমে ছিলে, যাও, কিচেনে গিয়ে আম্মুর সাথে কাজ করো। নয়না জিয়ানের দিকে তাকাল। লাভ ইউ জান। নয়না মুচকি হেসে বলল, লাভ ইউ মিস্টার প্লেন ড্রাইভার। নয়না নিচে এসে কিচেনে গিয়ে দেখে, মেহনুর আর মিতা বেগম দাঁড়িয়ে আছে। আম্মু, আমিও রান্না করব। আয়, মাংসটা ধুয়ে বসিয়ে দে। আমি ততক্ষণে কলমি শাক ভাজিটা করি। আম্মি, আমিও রান্না করব, মেহনুর বলল। তুই বাঙালি রান্না বান্না করতে পারবি না। তুই বরং সন্ধ্যাবেলা সবার জন্য হোয়াইট সস পাস্তা রান্না করিস। বিকেলে সবাই তোর হাতের বানানো পাস্তা খেতে খেতে আড্ডা দেব। মিতা বেগম মেহনুরের সাথে কথা বলার মাঝে খেয়াল করলেন, নয়না সুন্দর করে মাংসটা বসিয়ে দিয়েছে। অবাক হয়ে ভাবলেন, মেয়েটা শুধু দেখতে সুন্দর নয়, যেমন রূপবতী তেমনি গুণবতী। মিতা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন, নয়না, আজ যেহেতু তোর প্রথম রান্না, এক কাজ কর, পায়েসও রান্না করিস। নয়না মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। সায়নাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। সায়না নিজের ফোন থেকে অনিকেতকে কল করল। সাথে সাথে ওপাশ থেকে রিসিভ হল। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না, ডাক্তার সাহেব? অনিকেত কম্পিত কণ্ঠে বলল, কে? সায়না বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। সায়না দ্রুত উঠে ড্রয়ার থেকে সাইড ব্যাগ নিয়ে বসার রুমে আসতে উদ্যত হল। সায়নার মা এসে সায়নার হাত ধরে বললেন, রংতামাশা পরে করবি? তোর জন্য ওনারা সেই কখন থেকে বসে আছেন। ব্যাগ রাখ আর চল আমার সাথে। সায়না ব্যাগ রেখে বসার রুমে এলো। পাত্রপক্ষের সায়নাকে পছন্দ হল। খুশি হয়ে সায়নার হাতে 200 টাকার এক বান্ডিল নোট ধরিয়ে দিল। সায়না আর কালবিলম্ব না করে উঠে দাঁড়িয়ে বলল,
আমার ফ্রেন্ডের দাদি মারা গেছে, আমাকে এখনই যেতে হবে। বলেই দ্রুত বেরিয়ে গেল। উপস্থিত সবাই সায়নার যাওয়ার পথে তাকিয়ে রইল। জিয়ানের আর ঘুম হল না। উঠে বসল। নিজের ফোন থেকে জাহানারা বেগমকে কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মু? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। আম্মু, আমি বলছিলাম, আপনি যদি সুনয়নাকে কয়েকটা দিনের জন্য আপনার বাসায় এনে রাখতেন। কিছু মনে করবেন না। সুনয়নার মন খারাপ দেখলাম, তাই বলছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি আজ বিকেলে গিয়েই নিয়ে আসব। তুমি চিন্তা করো না বাবা। আম্মু, আরেকটা কথা। আমি যে বলেছি, এটা যেন ও না জানে। চিন্তা করতে হবে না বাবা, ও জানবে না। খেয়েছ তুমি? জি। আচ্ছা আম্মু, ভালো থাকবেন। রাখি। জিয়ান কল কেটে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেডে শুয়ে চোখ বন্ধ করে বলল, তোমার কথাগুলো শুনে ইচ্ছে করছিল একছুটে তোমার কাছে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি বুকের মাঝে। মিস ইউ আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। আমি তোমাকে অনেক বেশি মিস করছি। তোমার মন খারাপে তোমার মন ভালো করতেও পারছি না। জান, কি হলো তোমার মনের? কি করলে তোমার মনটা হেসে উঠবে? আমার মনেও মেঘ জমে তোমার মন খারাপে। এতিমখানায় এসে দোয়া পড়িয়ে এতিম বাচ্চাদের একবেলা খাবার খাওয়ালো জাহিন আর অন্তর। এতিমখানা থেকে বের হয়ে রমনা পার্কে এসে নিরিবিলিতে বসল দুজনে। অন্তর চুপ করে থাকল বেশ কিছুক্ষণ। এরপর বলল, জাহিন, আমি জানি আমার বোনের হত্যাকারী কে। হঠাৎ কথাটা শুনে জাহিন ঘাবড়ে গেল। কপালে আঙুল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, তাই? তাহলে বল, কে সে? তুই এত ঘামছিস কেন জাহিন? প্রচণ্ড গরম পড়েছে আজ। এত জার্নি করলাম, তাই ঘামছি। মন্ত্রীর ছেলে, তার ভাগ্নে, তার এক বন্ধু আর একজন। আর একজন? কে সেই একজন? জানি না। তার কাছে ঠিক ম্যারিনোর মতো বেড়াল ছিল। স্পটে যে বেড়ালটার লাশ পাওয়া গেল? এভিডেন্স লাগবে। আমাদের কাছে যতটুকু আছে, তা এত জোরালো নয়। আমি এভিডেন্স বের করে ফেলব। আচ্ছা, ম্যারিনোকে তোর সাথে আর দেখা যায় না কেন? আগে তো ম্যারিনোকে ছাড়া বের হতিস না। ম্যারিনো অসুস্থ, তাই আর ম্যারিনোকে নিয়ে বের হই না। আচ্ছা, বলতো, 4 জন মানুষ ছিল, কিন্তু 3 জন মানুষ অপরাধী। বাকি একজন কি করছিল সেখানে? একজনকে এনে উত্তম মাধ্যম দিলই জানা যাবে। অন্তরের হঠাৎ চোখ পড়ল একটা মেয়ে 2-3টা পথশিশুকে আইসক্রিম কিনে দিচ্ছে। অন্তর বলল, তুই বস, আমি আসছি। তুষির মা পিজি হাসপাতালে ভর্তি। তুষি বেরিয়েছিল মেডিসিন নিতে। হাসপাতালে মেডিসিনের গন্ধে দম বন্ধ হয়ে আসে। তাই একটু নিজেকে সতেজ করতে পার্কে ঢুকেছিল। অন্তর তুষির হাত ধরে বলল, আর একটু পর সূর্য ডুবে যাবে। এখানে কোনো ভদ্র মেয়ে এই সময় থাকে না। তুষি অবাক হয়ে বলল, ধরুন আমি অভদ্র মেয়ে, তাতে আপনার কি? নিজের ইজ্জতের ভয় নেই? নাকি রাস্তার মেয়ে? তুষি অন্তরের কলার চেপে বলল, নিজের লিমিট ক্রস করবেন না। আপনার সাহস কত বড়, আমার চরিত্র নিয়ে কথা বলেন? লোক জড়ো করে গণধোলাই খাওয়াতে 1 সেকেন্ড সময় লাগবে না। ইতিমধ্যে কয়েকজন লোক জড়ো হয়ে গেছে। তুষি কলার ছেড়ে অন্তরের হাত ধরে বলল, আপনি একাই রাখতে পারেন? দেখলেন, আমিও নায়িকাদের মতো রাগ দেখাতে পারি। কয়েকজন বলল, কি হচ্ছে এখানে? তুষি হেসে বলল, কিছু না, আমার হাজবেন্ডের সাথে একটু মজা করছিলাম। তুষি অন্তরের হাত ধরে পার্ক থেকে বের হয়ে সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, শুধুমাত্র রেজা জিজুর জন্য আপনাকে ধোলাই খাওয়ালাম না। চোখ দিয়ে তাকিয়ে দেখুন, আমার হাতে মেডিসিন। আমার আম্মুর এখানে হার্টের সার্জারি হয়েছে। কারো সম্পর্কে না জেনে কথা বলা কোনো ভদ্রতা নয়। ডিসগাস্টিং। তুষির কোনো কথার উত্তর দিল না অন্তর। তুষি চলে যাচ্ছে, সে দাঁড়িয়ে দেখছে। মিস ইউ জান, মিস ইউ ভেরি ব্যাডলি। নয়না মোবাইলের স্ক্রিনে তাকিয়ে টেক্সট দেখে মুচকি হাসছে। সকাল সকাল উঠে প্রিয় পুরুষের টেক্সট দেখে স্বয়ংক্রিয়ভাবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
নয়না রিপ্লাই করল না। সে জানে জিয়ান এখন ঘুমাচ্ছে। তাই উঠে নিজের মতো ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রুমে এলো। তুষির দেওয়া লালপাড়ের সাদা শাড়ি পরে রেডি হল নয়না। সাদা হিজাব পরেছে, হাতে লাল ও সাদা রেশমি চুড়ি, চোখে হালকা কাজল দেওয়া শেষ করে লিপস্টিক হাতে নিল। লিপস্টিকের বক্সটা হাতে নিতেই নয়না থমকে গেল। এই লিপস্টিক সেটটা জিয়ান তাকে গিফট করেছিল, ফরএভার ডিও এর লিপস্টিক সেট। এখানে 12টা কালার অ্যাভেলেবল। নয়না ডিপ রোজুর টোন, স্মুথ শাইন শেডটা নিল। এটার কালার নয়নার সবচেয়ে বেশি পছন্দ। হালকা করে ঠোঁটে অ্যাপ্লাই করলেই অসাধারণ একটা কালার ফুটে ওঠে। নয়না নিজের লিপস্টিক সেট থেকে 2টো লিপস্টিক তুষির জন্য নিয়ে নিল। রুম থেকে বের হওয়ার সময় থমকে দাঁড়াল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে স্বর্ণের একটা ব্রেসলেট বের করে হাতে পরে নিল। শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে নিয়ে রুম থেকে বের হল। নিজের রুম থেকে সোজা গেল মিতা বেগমের রুমে। মিতা বেগম নয়নাকে দেখে বললেন, মাশা আল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে জমিনে, কারো নজর না লাগুক। বলেই দোয়া পড়ে নয়নার মাথায় ফু দিয়ে দিলেন। সাবধানে যাবি, ড্রিভারের সাথে যাবি, আবার ঠিক সময় চলে আসবি। নয়না মৃদু স্বরে বলল, ঠিক আছে আম্মু, আসি এখন। নয়না গেট দিয়ে বের হবে, ঠিক তখন কেউ ডেকে উঠল, সুনয়না, শুনছ? নয়না থমকে দাঁড়াল। জিয়ান আসলো কোথা থেকে? পেছনে ফিরতেই নয়নার চেহারায় রাগ ফুটে উঠল। নিজের ভাবিকে সম্মান দিয়ে কথা বলতে হয়, এই শিক্ষা আপনার কি জানা নেই? উফস, সরি, তুমি এত কথায় কথায় রেগে যাও কেন? আমার চেয়ে বয়সে ছোট, তাই তুমি করে বলি। আপনার মুখ থেকে তুমি ডাক শুনলে আমার শরীর ঘৃণায় রিরি করে ওঠে, গা গুলিয়ে আসে। বলেই সামনে পা বাড়াল। জাহিন নয়নার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে বলল, আই লাইক ইউর অ্যাটিটিউড। জাহিনের ফোনটা ভাইব্রেট করে উঠল। জাহিন ফোন বের করে কল রিসিভ করে বলল, অবশেষে মনে পড়ল আমাকে, মন্ত্রী মহাশয়। তা, আপনার অপরাধের লিস্ট তো বিশাল। ওপাশ থেকে শব্দ এলো, আমার বাগানবাড়িতে চলে আসুন, সামনাসামনি বসে কথা হবে। কথার আর কি বাকি? জাহিন চৌধুরী যা বলে, সেটাই শেষ কথা। ওই কথা রাখতে পারলে তবেই দেখা পাবেন, মন্ত্রী মহাশয়। আচ্ছা, আসুন, সিক্রেট গোয়েন্দা অফিসার জাহিন চৌধুরী। ওকে। জাহিন কল কেটে দিল। গান গাইতে গাইতে নিজের রুমে যাচ্ছে, সাদা সাদা, কালা কালা, রং জমেছে সাদা কালা। শীষ বাজাচ্ছে আর শাওয়ার নিচ্ছে। তার মনে আজ আনন্দ আর আনন্দ। অবশেষে একটা বিগ ডিল হতে যাচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়ে ব্ল্যাক জিন্স আর হোয়াইট শার্ট পরে নিল। হাতে ব্ল্যাক ওয়াচ। চুলগুলো ঠিক করে নিয়ে নিজের পছন্দের পারফিউম লাগিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মেহনুর চুপি চুপি আড়ালে দাঁড়িয়ে জাহিনের কর্মকাণ্ডে নজর রেখেছে। মেহনুর একটা ব্ল্যাক চুড়িদার পরেছে। ফর্সা শরীরে ব্ল্যাক চুড়িদারে যেন মেহনুরের রূপ উপচে পড়ছে। গাড়িতে উঠেই নয়না জিয়ানকে কল করল। কল করতেই সাথে সাথে রিসিভ। জিয়ান হাই তুলতে তুলতে বলল, এসব কি হু? বর নেই দেশে, বউ পরি সেজে কোথায় যাচ্ছে? মিস্টার প্লেন ড্রাইভার, আজ তো নবীনবরণ অনুষ্ঠান। শাড়িটা তুষি আমাকে গিফট করেছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলল, বউটা দিন দিন আরো কিউট হয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে জব টপ ছেড়ে দেশে গিয়ে রিকশা চালাবো, তবুও বউয়ের আঁচলের তলায় থাকব সারাক্ষণ। এই যে, হ্যালো মিস্টার প্লেন ড্রাইভার, এত কি ভাবছেন? ভাবছি, জব ছেড়ে দিয়ে রিকশা চালাবো, তবুও বউ ছেড়ে দূরে থাকব না। আহাগো, শখ কত নাগরের! বহুত শখ, বউ। তো রিকশা চালককে তো সুনয়না তালুকদার মেনে নেবে না। নিষ্ঠুর রমণী, আমার কাজ দেখছে, ভালোবাসা দেখছে না। এই শোনো। বলো, জান। এই যে তোমার আমার ভালোবাসার মাঝে সাময়িক দূরত্ব আসে, তুমি কি জানো, এই দূরত্ব আমাদের ভালোবাসার উন্মাদনা আরও বাড়িয়ে তোলে? এই যে 3 মাস পর মাত্র কয়েকটা দিনের জন্য তোমাকে কাছে পাই,
প্রতিবার তোমাকে নতুন লাগে। মনে হয় দীর্ঘ অপেক্ষার পর তৃষ্ণা নিবারণ হচ্ছে। জিয়ান অবাক চোখে চেয়ে আছে তার বাচ্চা বউটার দিকে। কে বলবে এই মেয়ে কেবল 17য় পা দিয়েছে। ওগো, শুনছ? এভাবে তাকিয়ে থেকো না। আমি ফুরিয়ে যাচ্ছি না। আমি তোমার আছি, তোমারই থাকব, প্রিয়। জিয়ান ফিসফিস করে বলল, এই ঠোঁট এগিয়ে আনো তো। কেন? তোমার গোলাপ রাঙা ঠোঁট দুটো আমাকে বড্ড টানছে। ইচ্ছে করছে এখনই তোমার উষ্ণ ঠোঁট দুটো আমার রুক্ষ ঠোঁট দিয়ে আড়াল করে ফেলতে। নয়না লজ্জা পাচ্ছে, তবুও নিজেকে সংযত করে বলল, প্রেমিক পুরুষ, তুমি প্রেম জমিয়ে রাখো। আমি তৃষ্ণার্ত হতে থাকি তোমার স্পর্শের। এরপর এসে আমার তৃষ্ণা নিবারণ করবে। জিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কতকাল হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরিনি। মনে হচ্ছে শত যুগ পার হয়ে গেছে। আমার বক্ষপিঞ্জরের আদুরে পাখিটার উষ্ণ আলিঙ্গনের অভাবে বক্ষপিঞ্জর হাহাকার করছে। চোখ বন্ধ করে অনুভব করো। আমি আছি খুব কাছে। তোমার সবটা জুড়ে তোমার সাথে। আমার অনুভবে যেমন তুমি জীবন্ত, তোমার অনুভবেও আমাকে জীবন্ত করে নাও, প্রিয়। মিস ইউ, জান। মিস ইউ সো সো মাচ। মিস্টার ড্রাইভার, আমি চলে এসেছি কলেজে। আপনি এবার আবার ঘুমিয়ে পড়ুন। ভালোবাসি, আমার ভালোবাসার প্রথম পুরুষ। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হল। জিয়ানের চোখে কি আর ঘুম নামবে? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। এই মুহূর্তে ছুটে গিয়ে নয়নাকে জড়িয়ে ধরতে পারলে ভালো লাগত। ইস, বউ, তুমি এত দূরে কেন? অনিকেত কোনোমতে দরজা খুলতেই দেখল, শাড়ি পরিহিতা এক রমণীর চিন্তিত মুখশ্রী। সায়না অনিকেতকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছেন আপনি? কি হয়েছিল আপনার? কথা বলছেন না কেন? অনিকেত দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সায়না সোফায় বসে আছে। রুম জুড়ে পিন ড্রপ নীরবতা। নীরবতা ভেঙে অনিকেত বলল, আজ আপনার এনগেজমেন্ট ছিল, তাহলে এনগেজমেন্ট ছেড়ে চলে এসেছেন কেন? সায়না শাড়ির আঁচল কোমরে গুজে অনিকেতের কলার ধরে বলল, শালা ভাঙবে, তবু মোচকাবে না। ভালো যখন বাসেন, স্বীকার করতে কিসের ভয়? মেয়ে মানুষের ভয় থাকে, পুরুষ মানুষ হয়ে ভালোবাসি বলতে ভয়? আজ, এখনই কাজে ডেকে আমাকে বিয়ে না করলে পুরো শহর জুড়ে ছড়িয়ে দেব আপনার নামে বদনাম। এই, ছাড়ুন। এসব কি হচ্ছে? ডাকিনি নাকি আপনি? ন্যাকা, কি হচ্ছে বোঝে না। মোবাইল বের করে কাজী ডাকুন, নয়তো পুরো অ্যাপার্টমেন্টের মানুষ জড়ো করব এখন। কাজী ডাকুন বললেই হয়ে গেল। বিয়ে কি মামার বাড়ির মোয়া? মামার বাড়ির মোয়া হোক আর না হোক, আজ আমি আপনাকে কবুল বলে তবেই ছাড়ব। ভালোয় ভালোয় কাজী ডাকুন, নয়তো আগামীকাল সকালে সংবাদপত্রের হেডলাইন হবে, সুন্দরী প্রেমিকার হাতে বলদ ডাক্তার খুন। ভালোবাসা অস্বীকার করার অপরাধে খুন হলেন ডাক্তার অনিকেত মাহমুদ। আপনি তো খুবই ডেঞ্জারাস। আপনি কবুল বললেই আমি হাওয়াই মিঠাই হয়ে যাব। অনিকেত আর কিছু বলার আগে সায়না অনিকেতের ঠোঁটে ঠোঁট রেখে বলল, তোমাকে আমার চাই, সারা জীবনের জন্য শুধু তোমাকেই চাই। আমি তোমার পৃথিবীতে একমাত্র ভালোবাসা হতে চাই। আমি এ জন্মে তোমার পিছু ছাড়ব না। ভালোবাসি তোমাকে। অনিকেত প্রথমবারের মতো সায়নার সাথে রেসপন্স করতে লাগল। দুজনে হারিয়ে যেতে লাগল দুজনের ঠোঁটের মাদকতায়। মান্নাতের সাথে আজ অনেক কথা বলেছে অন্তর। অন্তর নিজের বোনের শোকে ভুলেই গিয়েছিল মান্নাতের বাবা মায়ের কথা। আচ্ছা, এই সব কিছুর নেপথ্যে কে রয়েছে? জাহিন মান্নাতকে সেভ করার জন্য বাইরের দেশে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ও জানল কি করে মান্নাতের ক্ষতি হবেই? অন্তর কিছু ভাবতে পারছে না। সব গোলকধাঁধার মতো তার মাথায় দলা পাকিয়ে যাচ্ছে। অন্তরের ফোনটা সশব্দে বেজে উঠল। রিসিভ করতেই জাহিনের কণ্ঠ কর্ণপাত হল, কি রে, বের হবি কখন? আজ না আমাদের প্রোগ্রাম আছে কলেজে? অন্তর অনিচ্ছা সত্ত্বেও বলল, এই তো বের হব। তুই এগো, আমি আসছি। ঠোঁটের স্বাদ নিতে খুবই মজা, আর বিয়ের কথা আসলোই ভেজা বেড়াল। সায়নার কথা শুনে অনিকেত অসহায় দৃষ্টিতে সায়নার দিকে তাকিয়ে আছে। সায়না চোখ পাকিয়ে বলল, কিস যখন করেছেন, তাও নিজের ইচ্ছায়,
সুতরাং এখনই কাজীকে কল করুন। অনিকেত ফোন নিয়ে নাহিদকে কল করল। সব শুনে নাহিদ জোরে জোরে হাসতে হাসতে বলল, অবশেষে আমাদের পবিত্র ডাক্তার বাবু কিস করে কট খেয়ে বিয়ে করতে যাচ্ছে। ডাক্তার অনিকেত মাহমুদ উইথ কট ম্যারেজ। অপেক্ষা করো চান্দু, আমি কাজী নিয়ে আসছি। নাহিদের বউয়ের সন্দেহ করার রোগ আছে। সে কটমট চোখে তাকিয়ে বলল, এই রাতে বন্ধুর বাহানায় কোনো মেয়ের কাছে যাচ্ছ? নাহিদ বলল, বউ, তুমি ভিডিও কল করো আমাকে। যতক্ষণ না ফিরে আসি তুমি ঘুমাবে না। দুই চোখ মেলে তাকিয়ে থাকবে আমার দিকে। আমার ফোনে ফুল চার্জ আছে, তোমার চার্জ না থাকলে চার্জে লাগিয়ে হলেও তাকিয়ে থাকো। নাহিদ শার্ট প্যান্ট পরে বেরিয়ে গেল। সায়না পায়ের ওপর পা তুলে বসে আছে। গুনগুন করে গান গাইছে। অনিকে তার চোখে সায়নার দিকে তাকিয়ে বলল, সুন্দরী মেয়েরা ভয়ঙ্কর। এদের ছলনায় পড়া মানেই কট। নিজেই ঠোঁট বাড়িয়ে দিল, এত সুন্দর ঠোঁট কি করে উপেক্ষা করতাম। এই কিস করার অপরাধে বিয়ে করতে হবে। এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি জানি আমি সুন্দরী, এত দেখার কিছু নেই। সারা জীবন আপনিই দেখবেন। তোমার পরিবারকে কি বলবে? আচ্ছা, আমি কোনো ক্লাসে পড়ি? অনার্স সেকেন্ড ইয়ার। আমার বয়স কত? 19-20 তো হবেই। তো মিস্টার অনিকেত মাহমুদ, একটা 21 বছরের অ্যাডাল্ট মেয়ে নিজের ইচ্ছায় নিজের পছন্দে বিয়ে করতে পারে না? কিন্তু আমার তো তোমাকে বিয়ে করার যোগ্যতা নেই। বাংলাদেশের এত বড় একটা হাসপাতালের ডাক্তার আপনি, তাও যেমন তেমন ডাক্তার নন, সুনামধন্য কার্ডিওলজিস্ট। আপনি নিজেকে অযোগ্য বলার আগে কচুগাছের সঙ্গে গলায় দড়ি দিলেন না কেন? আমি এতিম। বাবা মায়ের কোনো খোঁজ নেই। পরিবার পরিজন বলতে 2-3 জন বন্ধু। তো আমি কি সংসার আপনার দাদার সঙ্গে করতাম? নাকি আপনার 14 গোষ্ঠীর সঙ্গে? আমি বিয়ে আপনাকে করব। সংসার আপনার সঙ্গে করব। সুতরাং এসব লেম এক্সকিউজ দেওয়া বন্ধ করুন। আর হ্যাঁ, সুন্দর একটা পাঞ্জাবি পরে আসুন। আচ্ছা, আপনার বাসায় কোনো আংটি বা চেইন আছে? অনিকেত সায়নার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে বোঝানোর চেয়ে নিজের মাথায় বাড়ি দেওয়া ভালো। কবুল বলে মাথায় বাড়িটারি যা দেওয়ার দিন। কবুল বলার আগ পর্যন্ত সুস্থ থাকতে হবে আপনাকে। ডেঞ্জারাস মেয়ে। আপনার বউ ডেঞ্জারাস, ডাক্তার বাবু। নয়না চেয়ারে বসে আছে, মোবাইল হাতে নিয়ে জিয়ানকে নিজের তোলা ছবি পাঠাল। মেসেজ ডেলিভারি হয়েছে, কিন্তু রিপ্লাই আসলো না। নয়না আরেকটা টেক্সট লিখল, আপনি কি জানেন, আমি জিতে গেছি। ভেবেছিলাম হেরে যাব। অথচ আমি জিতে গেছি। নয়না মোবাইল রেখে সামনের মঞ্চে মনোযোগ দিল। একদল ছেলে মেয়ে নাচছে। সবাই হাততালি দিচ্ছে। তুষি কনুই দিয়ে নয়নাকে গুঁতো দিয়ে বলল, ওই যে বা পাশের ছেলেটাকে দেখ, কি হ্যান্ডসাম, তাই না? তুষির বাচ্চা, এখানে প্রেম করতে এসেছিস? শোন, সিঙ্গেল মানুষ একটু আধটু ক্রাশ খেয়েই থাকে। চুপচাপ বসে থাক। নয়না নিচের দিকে তাকিয়েছিল। হঠাৎ সামনে তাকাতেই দেখল জাহিন গিটারে সুর তুলছে। নয়না উঠে যেতে চাইল। তুষি নয়নার হাত ধরে বলল, বসে থাক, তুই ওভার রিয়্যাক্ট কেন করিস? মনে কর, সামনে তোর দেবর নয়, আমার হবু বর দাঁড়িয়ে আছে। তাও মনে করতে না চাইলে শুধু এই গানটায় ফোকাস কর। কি সুন্দর গান গাইছে। নয়না একবারও উপরের দিকে তাকাল না। অন্তর খেয়াল করল, জাহিনের দৃষ্টি ঘুরে ফিরে নয়নার ওপর এসে পড়ছে। গান শেষ হতেই করা তালিতে মুখরিত হল কলেজ প্রাঙ্গণ। জাহিন স্টেজ থেকে নামার পর নয়না উপরের দিকে তাকিয়ে বলল, চল, বাসায় চলে যাব। তোর মাথা ঠিক আছে? এতক্ষণ থেকে বিরিয়ানির প্যাকেট না নিয়ে চলে যাব? নয়না দাঁত কামড়ে বলল, তুই বাইরে চল, তোকে বিরিয়ানি খাওয়াচ্ছি। নয়না বাইরে এসে দেখল, গাড়ি তাদের জন্য দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। নয়না আর তুষি উঠে বসল। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, এর মধ্যেই গাড়ি চলতে লাগল। নয়না তখনও সামনে খেয়াল করেনি। সে বলল, আঙ্কেল, সুবর্ণ রেস্তোরাঁয় যাব। নয়না হঠাৎ সামনে তাকিয়ে বলল, আপনি চমকে গেলে নাকি?
আরে আমি আর অন্তর বেরিয়ে দেখি আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। ওটা ড্রাইভারের দায়িত্ব দিয়ে আসলাম। গন্তব্য যখন এক, তখন আর সমস্যা কি? অন্তর বলল, আসসালামু আলাইকুম ভাবি। আমি অন্তর, আপনার ছোট ভাইয়ের মতো। নয়না উত্তর দেওয়ার আগেই তুষি বলল, আপনি তো সেই বেয়াদব লোকটা। এসেছেন ভদ্র সাজতেন। নয়না নিজেকে সামলে বলল, ভাইয়া, আমাকে একটু তালুকদার ম্যানশনে নামিয়ে দিয়ে আসুন। মাত্র দেখলাম আম্মু টেক্সট করেছে, দ্রুত বাসায় যেতে বলেছে। আর হ্যাঁ, বাসায় গিয়ে আম্মাকে বলে দিয়েন আমি বাসায় এসেছি। অন্তর গভীরভাবে জাহিনকে পর্যবেক্ষণ করতে লাগল। হঠাৎ তার পাশে বসা মানুষটাকে অপরিচিত লাগছে। জাহিন শান্ত কণ্ঠে বলল, রেস্তোরাঁ থেকে লাঞ্চ সেরে তারপর ড্রপ করে আসব। নয়না বলল, না, আমাকে এখনই যেতে হবে। আপনার কাজ থাকলে আমাকে এখানে নামিয়ে দিন, তুষির সঙ্গে রিকশায় চলে যাব। নীলাঞ্জনার 4 মাস চলছে। শরীর দুর্বল, রক্তশূন্যতা, আবার মস্তিষ্ক জুড়ে নানা ধরনের টেনশন। এই সমাজে সিঙ্গেল মাদার হওয়া তো সহজ কথা নয়। তার ওপর বিয়েটা করেছিল পালিয়ে। অনেকেই জানে না এই বিয়ের কথা। মানুষ বলে ভুল শুধরে নিতে, ভুল থেকে শিক্ষা নিতে। কিন্তু জীবনে এমন কিছু ভুল থাকে, যে ভুলের শাস্তি সারাজীবন পেতে হয়। তার ভুলের জন্য এই অনাগত সন্তান পিতৃহারা। তার ভুলের জন্য সমাজে বড় হয়ে এই সন্তান থাকবে কোণঠাসা। এসব আজকাল ভাবতে পারে না নীলাঞ্জনা। তার মাথা ধরে যায়। এই সময় মেয়েদের সবচেয়ে ভরসা স্থান তার মা। অথচ তার নিজের মা তার দিকে মুখ তুলেও তাকায় না। জাহানারা বেগম নিজের সর্বোচ্চ দিয়ে নীলাঞ্জনার খেয়াল রাখেন। কিন্তু নীলাঞ্জনার মা নীলাঞ্জনার চারপাশে ঘেঁষে না। চোখের জল মুছে সামনে থাকা জুসের গ্লাসটা হাতে নিয়ে পান করল। জুসের গ্লাস রেখে শুয়ে পড়ল বিছানায়। নিজের জীবন নিজের হাতে নষ্ট করেছে। অভিযোগ বা অভিমান করার মতো কোনো স্থান নেই। জিয়ান রেডি হয়ে নয়নাকে কল করার জন্য মোবাইল হাতে নিল। নয়নার টেক্সট দেখে উত্তর লিখল, তা ম্যাডাম, আপনি কি করে জিতে গেলেন? নয়নার তখন মেজাজ তুঙ্গে। নয়না রিপ্লাই করল, ছাতার মাথা, জিতেছি। জিয়ান হাহা ইমোজি দিয়ে লিখল, ব্যাঙের ছাতা। নয়না রাগী ইমোজি দিয়ে লিখল, আপনার মাথা। কি করল আমার মাথা? নয়না রিপ্লাই না করে ডাটা অফ করে দিল। জিয়ান মনে মনে হাসল। মেয়েদের মন বোঝার মতো কঠিন কাজ আর নেই। জাহিন নয়নাকে ড্রপ করে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। অন্তর বলল, তোর মনে কি চলছে বল তো? আমার মনে কি চলবে? তুই কি কোনোভাবে ভাবির প্রতি দুর্বল বোধ করছিস? জাহিন হার্ট ব্রেক করে গাড়ি থামিয়ে, রক্তচক্ষু নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, তোর সাহস হয় কি করে এত লেম কথা বলার? এত হাইপার হচ্ছিস কেন? তুই আজ যা করলি, এসব তো তোর ব্যক্তিত্বের সঙ্গে যায় না। আর আমার চিরচেনা জাহিনকে দিয়ে এসব কল্পনাও করা যায় না। দেখ, আমি খেয়াল করেছি, তুই বারবার ভাবিকে টিচ করার চেষ্টা করেছিস। জাহিন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, জোরে শ্বাস ছেড়ে বলল, আরে ইয়ার, আমি জাস্ট ফান করছিলাম। নয়না আমাকে দেখলে কেমন উদ্ভট ব্যবহার করে। মনে হয় যেন আমি তাকে খেয়ে ফেলব। তাই আমিও আজ সুযোগ পেয়ে ফান করলাম। আচ্ছা, তুই যে শামসুল হক খান স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতি, ওই মেয়েটার কি খবর? কোনো মেয়ে? আর আমি দাঁড়িয়ে থাকতাম? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? জাহিন চৌধুরীর যোগ্য মেয়ে পেলে জাহিন চৌধুরী সোজা তুলে নিয়ে বিয়ে করে নিত। এসব দাঁড়িয়ে থাকা, ইমপ্রেস করা, এসব জাহিন চৌধুরীর সঙ্গে যায় না। অন্তর আর কথা বাড়াল না। তবে জাহিনের সূক্ষ্ম মিথ্যে কথা শুনে বেশ অবাক হল। অন্তর সবটা জেনেই প্রশ্ন করেছিল। সত্যিটা জানার পর মিথ্যে গল্প শুনতে ভালোই লাগে। জাহিন অন্তরকে নামিয়ে দিয়ে বলল, তুই বাসায় যা, আমার একটু কাজ আছে। 2 দিন পর ফিরব। জাহিন নিজের সিক্রেট অ্যাপার্টমেন্টে এসে দরজা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। বাথটাবে শুয়ে গিজার অন করে দিল। উপর থেকে শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে রাখল।
আজকের ঘটনা একে একে মেলাতে লাগল। হঠাৎ চোখ খুলে বলল, বি কেয়ারফুল জাহিন। এমনভাবে এগোতে হবে যাতে সাপও মোড়ে, লাঠিও না ভাঙে। প্রায় ঘণ্টাখানেক শাওয়ার নিয়ে বের হয়ে এলো। হাফ প্যান্ট পরে লাইটার হাতে নিয়ে সিগারেট ধরাল। আয়েশ করে বিছানায় হেলান দিয়ে বসল। দেওয়াল জুড়ে নয়নার শতসহস্র ছবি টাঙানো। উঠে এসে একটা ছবির ওপর হাত রেখে বলল, তোমার তো শুধু আমার হওয়ার কথা ছিল। তাহলে তুমি আমার ভাইয়ের কি করে হলে? প্রেম করবে আমার সঙ্গে, আর বিয়ে করবে আমার ভাইকে? তা হবে না, সুইটহার্ট। জাহিন চৌধুরী এতটা ভদ্র নয়। নিজের মোবাইল নিয়ে একজনকে কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই জাহিন বলল, কি, মন্ত্রী সাহেব, ডিসিশন ফাইনাল করলেন, নাকি আমি শাস্তি ফাইনাল করব? সব প্রমাণ কিন্তু আমার হাতে। মিস্টার চৌধুরী, আপনি যা বলবেন তাই হবে। আপনি আমার ফার্মহাউজে চলে আসুন আজ রাতে। আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছি। কোনো মেয়ে যেন না থাকে। আর কোনো ধরনের চালাকি করলে আমি কি কি করতে পারি তা কল্পনাও করতে পারবেন না। মিস্টার চৌধুরী, আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে। ডোন্ট ওয়ারি। আপনি আমার স্পেশাল গেস্ট, আপনার যত্নে কোনো ত্রুটি হবে না। নয়না বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসল। টুসিও খাচ্ছিল। নয়নার মুড অফ। বাসায় এসে শুধু জাহানারা বেগমকে বলেছিল, আমরা ফ্রেশ হয়ে আসছি। তুমি খাবার রেডি করো তো, আম্মু। আর এখন কিছু জিজ্ঞেস করবে না। বাকি কথা রাতে বলবো। নীলাঞ্জনা এসে নয়নার পাশের চেয়ারে বসল। এই মুহূর্তে নীলাঞ্জনাকে নয়নার সহ্য হচ্ছিল না। নীলাঞ্জনা এক গ্লাস পানি ঢেলে নিয়ে নিজের রুমে চলে গেল। মানুষের দৃষ্টি দেখলেই নীলাঞ্জনা এখন সেখানে তার জন্য ঘৃণা দেখতে পায়। নীলাঞ্জনা নিজের পেটে হাত রেখে বলল, আমি তো ঘৃণিত মানুষ, তুইও কি আমাকে ঘৃণা করবি? নাকি তুই এসে তোর মায়ের পৃথিবী ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিবি? তোকে নিয়ে না হয় অন্যরকম এক ভালোবাসার পৃথিবী গড়ে তুলব। নীলাঞ্জনার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল, নম্বরটা অপরিচিত। ফোন বাজতে বাজতে কেটে গেল। আবার বেজে উঠল। নীলাঞ্জনা ফোন রিসিভ করে কানে ধরতেই লাবিব বলল, বাইরে আয়, নয়তো তোমার বিবস্ত্র ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। নীলাঞ্জনা বোরকা পরে, গায়ে একটা ওড়না জড়িয়ে বেরিয়ে পড়ল। লাবিব ইশারা করে নীলাঞ্জনাকে গাড়িতে উঠতে বলল। দুজনে পাশাপাশি বসল, অথচ মনের মধ্যে বিশাল ফারাক। লাবিব বলল, তোর এসব কিসের দেমাগ? চল আমার সঙ্গে। নীলাঞ্জনা শান্ত স্বরে বলল, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমার জন্য অপরিচিত। তুই কি বুঝতে পারছিস, তুই লুজার। হেরে গেছিস পুরোপুরি। তোর এখন এক পয়সারও দাম নেই এই সমাজে। আমি কিছুই হারাইনি। বরং আপনি এমন একজনকে হারিয়েছেন, যে আপনাকে ভালোবাসত। আমি তো এমন একজনকে হারিয়েছি, যে মানুষটা কোনোদিন আমাকে ভালোবাসেনি। এবার আপনিই বলুন, কে হেরে গেল, আর কে জিতে গেল? আমি হারব কেন? হারবি তুই। এই বালের ভালোবাসা আবার কি? নীলাঞ্জনা আর কথা বাড়াল না। এর মধ্যেই পুলিশ এসে রিকশা ঘিরে ধরল। লাবিব রক্তচক্ষু নিয়ে নীলাঞ্জনার দিকে তাকাল। নীলাঞ্জনা ততক্ষণে রিকশা থেকে নেমে গেছে। পুলিশ নীলাঞ্জনাকে ধন্যবাদ দিল। লাবিবের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। নীলাঞ্জনা বলল, 1 মিনিট, স্যার। নীলাঞ্জনা লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি কিছু হারাইনি, জানো? হয়তো হারিয়েছি একটি মাত্র মানুষ। কিন্তু সে তো কখনো ছিলই না আমার। ভালোবাসার নামে শুধু ছিল কিছু মিথ্যে শব্দ, আর আমি সেগুলোকেই সত্যি ভেবেছিলাম। হারিয়েছ তুমি একজন এমন মানুষকে, যে তোমাকে ভালোবাসত নিঃস্বার্থভাবে, যার হৃদয়টা ছিল কেবল তোমার জন্য। তুমি বুঝোনি, তখনও না, এখনও না। আমি তো শুধু হারিয়েছি একটি ছায়া, একটি মুখ, একটি অস্তিত্ব, যার মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা ছিল না। তোমার ক্ষতি গভীর, আমার নয়। কারণ আমি ভালোবাসতে পেরেছি। আর তুমি?
তুমি তো ভালোবাসা কি জিনিস সেটাই অনুভব করনি কখনো। কি তাহলে বলো, কে হেরে গেল আর কে জিতে গেল? নীলাঞ্জনা রিকশায় উঠে বসল। লাবিব পুলিশের গাড়িতে। এই প্রথমবার কোনো কথা তার হৃদয়ে লাগল। এই সাধারণ কথাগুলো যেন লাবিবের হৃদয় ভীষণ ভারী করে তুলল। নয়না খেয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মোবাইল নিয়ে কল করল জিয়ানকে। কল যাচ্ছে না। নয়না টাইম দেখল। মনে পড়ল আজ জিয়ানের ফ্লাইট আছে। এখন নিশ্চিতভাবে বিমানে। নয়না জিয়ানের টেক্সট দেখতে লাগল। তুমি কখনো আমাবস্যা তো কখনো পূর্ণচন্দ্র, তবে তুমি যেরূপেই ধরা দাও সব রূপেই মোহনীয়। মিসেস চৌধুরী, মুড সুইং হলো কেন হঠাৎ? আপনার কি পিরিয়ড কাছাকাছি চলে এসেছে নাকি? শুনুন ম্যাডাম, মাথা ঠান্ডা করুন, দুটো চকোলেট খান। এরপর আমাকে নখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন। মনে থাক যেন। লাস্ট টেক্সটে লেখা, তুমি রেগে গেলে তোমাকে টুপ করে কামড় দিতে ইচ্ছে করে। তোমার ওই লাল টুকটুকে গালে, নাকের টোকায়। আমি না তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার সবটা দখল করে নিয়েছ। ভালোবাসি তোমাকে। প্রিয় সুনয়না, তুমি শুধু ক্যাপ্টেন রেজা চৌধুরীর। আই লাভ ইউ সো মাচ, ডিয়ার ওয়াইফি। নয়না হাসছে। লোকটা একেবারে রসগোল্লার মতো কিউট। ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলতে। ইস, আমার বোরটা এত কিউট কেন? ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়তে। কতদিন তার উষ্ণ বক্ষে মাথা রাখিনি। পাশ থেকে তুষি বলল, ভাই একটু আস্তে বল পীড়িতের কথা। ভুলে যাস না, তোর পাশে একটা সিঙ্গেল, অসহায় মেয়ে আছে। তার প্রতি একটু তো দয়ামায়া কর। জিয়ান টিভি বন্ধ করে বলল, ধুর, এত হট আর সুইট বউ থাকতে টিভি দেখব কেন? আমি তো লাইভ শো দেখব, বেবি। লেটস ড্যান্স, জানু। ওই মিস্টার ড্রাইভার, আপনি বললেই আমি নাচব? জানু, আজ রাত কা সিন বানা দো। ছি, কি সব কথা! তোমার ডার্টি মাইন্ড। আমি ছিহহ বলার মতো কি বললাম, জানু? এই তো একটু আগেই বললেন। জিয়ান উঠে এসে নয়নার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের একেবারে কাছে টেনে এনে বলল, কি বললাম? নয়না জিয়ানের শার্ট খামচে ধরে বলল, ছাড়ুন। ছাড় বলে তো ধরিনি, জানু। আপনার মাথায় সব সময় এসব ঘুরতে থাকে। কোনো সব? ওই যে, ওই সব। সেটা আবার কি, জানু? বুঝতে পেরেছি, জানুর গভীর আদর লাগবে। জিয়ান নয়নার ঠোঁটে চুমু দিয়ে তাকে কোলে তুলে বলল, চলো, নাচব দুজন। নয়না মৃদু স্বরে বলল, আমার এখন নাচতে ইচ্ছে করছে না। জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে বলল, বন্ধু, তোমার ভালোবাসায় থাকব মাটির পিঞ্জিরায়। তুমি ছাড়া এই দুনিয়ায় আর তো কোনো বন্ধু নাই। মাথা রেখে আমার বুকে, ঘুমাও তুমি সুখে। তোমায় দেখিয়া দেখিয়া নয়নও জুড়ায়। তোমায় দেখিয়া দেখিয়া জীবনও ফুরায়। নয়না হঠাৎ খেয়াল করল, সে বিছানায় বসে আছে। তাহলে জিয়ানের কোলে ওই মেয়েটাকে? নয়না উঠে জিয়ানের সামনে দাঁড়াল। অশ্রু টলমল চোখে জিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সঙ্গে এরকমটা করতে পারেন না, মিস্টার পাইলট রেজা চৌধুরী। আপনি শুধু আমার। আপনি আমার ব্যক্তিগত প্রিয় পুরুষ। নয়না ধরফরিয়ে উঠে বসল। ঘর জুড়ে কেমন অন্ধকার। হাত দিয়ে বেডসাইড সুইচ অন করল। আশপাশে তাকিয়ে বুঝল, এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে। নয়না মোবাইল হাতে নিয়ে দেখল, রাত 3:30 বাজে। দ্রুত ফোনে ডাটা অন করল। জিয়ান তাকে রিপ্লাই করেনি। এখন তো তার ফ্লাইট নেই। বিশ্রাম নেওয়ার সময়, তবুও কোনো রিপ্লাই নেই কেন? নয়না নিজেই কল করল। সোজা ভিডিও কল। জিয়ান নিজের পোশাক খুলে সবে বাসার পোশাক পরেছে। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে। চোখ বন্ধ করে আছে, এমন সময় ফোনটা বেজে উঠল। কপাল কুঁচকে হাত বাড়িয়ে ফোনটা নিল বেডসাইড টেবিল থেকে। রঙ্গনা নিকনেমটা দেখেই যেন জিয়ানের সব ক্লান্তি দূর হয়ে গেল।
ঠোঁটের কোণে উকি দিল হাসির ঝলক। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কথা শুরু হলো। ফোন রিসিভ হতেই নয়না এক নাগারে বলতে শুরু করল, একদম ভালোবাসেন না আমাকে? দুদিনেই ভালোবাসা ফুরিয়ে গেছে। পুরনো হয়ে গেছি, তাই এখন আর ভালোবাসবেন কেন? জিয়ান চুপচাপ নয়নার দিকে তাকিয়ে তার কথা শুনছে। নয়না আরও ক্ষেপে গেল। আশ্চর্য, এভাবে তাকিয়ে আছেন কেন? কথা বলার জন্য মুখ নেই নাকি? জিয়ান মৃদু হেসে বলল, এই গভীর রাতে এমনভাবে সামনে এলে আর কিছু খেয়াল থাকে, রঙ্গনা? নয়না নিজের দিকে তাকাল। শর্টটি শার্ট, যার ফলে পেট থেকে নাভি পর্যন্ত উন্মুক্ত। প্লাজো উঠে এসেছে বেশ খানিকটা। নয়না দ্রুত চাদর টেনে নিল। রাগে গজগজ করতে করতে বলল, অসভ্য। জিয়ান বুকে হাত দিয়ে বলল, আই নিড ইউ, ডিয়ার বাটার মাশরুম। উফ, আজ আর ঘুম আসবে না। কেন এত রাতে এমন মোহনীয় রূপে ধরা দিল? এখন নিজেকে কন্ট্রোল করব কি করে, বেব? নয়নার রাগ হচ্ছে। লোকটার মাথায় কি সাধারণ কোনো বোধবুদ্ধি নেই? জিজ্ঞেস করছে না, আমি এত রাতে কেন কল করেছি? জিয়ান নিরাশ গলায় বলল, কি স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, মিসেস চৌধুরী? আপনি আমাকে সত্যি ভালোবাসেন? শুনয় না, ফোনটা কাটো। এই মুহূর্তে এসব কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। নয়না কল কাটার আগেই জিয়ান কল কেটে দিল। নয়না স্পষ্ট দেখতে পেল, জিয়ানের রুমে এক নারীমূর্তির ছায়া। কাঁধ পর্যন্ত চুল, জিন্স আর শার্ট পরা মেয়েটা। নয়নার হৃদয় মুহূর্তে শূন্যতা ছড়িয়ে পড়ল। পুরো পৃথিবীর সব সত্য তার কাছে মিথ্যে মনে হতে লাগল। অন্তর কয়েকদিন ধরে জাহিনের ওপর নজর রেখেছে। সে খোলা মাঠের এক প্রান্তে বসে আছে। আচ্ছা, সত্যি সত্যি কি জাহিন আমার বোনের খুনিদের সহযোগী? এটা কি করে সম্ভব? সেই ক্লাস 3 থেকে আজ পর্যন্ত আমরা কখনো একে অপরকে ছাড়া একটা চকোলেট পর্যন্ত খাইনি। আমাদের বন্ধুত্ব রক্তের সম্পর্কের চেয়েও গভীর। সেই বন্ধু কি এমন জঘন্য কাজ করতে পারে? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? মাটির দিকে তাকিয়ে অন্তর বলল, আমি চাই না এসব সত্যি হোক। আমি চাই, পৃথিবীর সব মিথ্যে হোক, তবুও তুই আমার বোনের খুনিদের সহযোগী না, এটা কখনো সত্যি হোক। অন্তর নিজের মনে বসেছিল। এমন সময় কেউ তার কাঁধে হাত রাখল। অন্তর পেছনে তাকিয়ে বলল, আপনি? আমার আপনার হেল্প দরকার। প্লিজ আমাকে হেল্প করুন। কিসের হেল্প? তার আগে বলুন, আপনার চোখ ভেজা কেন? পুরুষ মানুষের চোখে পানি তো সহজে আসে না। এত কঠিন কাজ? অন্তর বলল, মানুষের হৃদয় কিছু কষ্ট থাকে, যেগুলো ভাষা হয়ে বের হয় না কখনো। বলতে চাইলেও শব্দেরা মুখ ফিরিয়ে নেয়। বেদনাগুলো কেবল বুকের গহীনে চাপা পড়ে থাকে, অপ্রকাশিত এক নিঃশব্দ আরতি হয়ে। সে কষ্ট কোনোদিন প্রকাশ পায় না। শুধু জমে থাকা মেঘের মতো, অনুভবের আকাশে। হৃদয় যখন আর সেই ভার সইতে পারে না, তখন মনে কালো মেঘ নামে, নীরবতা ঘনিয়ে আসে, আর চোখের কোণেই হয় যেন সেই বেদনার একমাত্র আশ্রয়স্থল। অশ্রুগুলো ঝরে পড়ে, ঠিক যেন নির্জন বর্ষায় একলা কোনো বৃক্ষ কাঁদে। এই দুঃখের নেই কোনো সঙ্গী, নেই কোনো আশ্রয়। এ এক নিঃসঙ্গ পথচলা, অন্তরের অন্তরালে জমে থাকা এক অমলিন মৌনতা। তুষি কিছুক্ষণ নীরব থেকে বলল, জানেন, আমি কঠিন কথা বুঝি না। খুব সহজ একটা মানুষ আমি। তবে এমন এক কঠিন জালে আটকে পড়েছি, বুঝতে পারছি না এই জাল ছিঁড়ে কিভাবে বের হব। আমি কি হেল্প করতে পারি, সেটা বলুন। সায়না আর অনিকেতের বিয়ে হয়ে গেল। রাতের আধারে 4 জন মানুষকে সাক্ষী রেখে, আল্লাহ তাআলার ওপর ভরসা করে সায়না হয়ে গেল অনিকেতের বউ। সায়নার চোখের কোণে অশ্রু চিকচিক করছে। অনিকেত কাজী সাহেবকে বিদায় দিয়ে সায়নার দিকে তাকিয়ে বলল, জীবনটা ছেলেখেলা নয়। আর বিয়ে মানে এক বিশাল জার্নি। আপনি বুঝদার হয়েও অবুঝের মতো কাজ করলেন, মিস সায়না। সায়নার শাড়ির আঁচল টেনে মাথায় তুলে বলল, আসসালামু আলাইকুম, ডিয়ার হাজবেন্ড। আমি আপনার ওয়াইফ, মিসেস অনিকেত মাহমুদ।
সুতরাং নিজের সদ্য বিয়ে করা বউকে আপনি করে বলবেন না। নাহিদ হেসে বলল, ভাবি, আপনার মতো মেয়েই দরকার ছিল অনিকেতের। আমাদের জন্য আপনাকে কষ্ট করতে হলো? কষ্ট কিসের? এত আনন্দের। আমার বন্ধুর বিয়ে বলে কথা, এত মহাখুশির কাজ। অনিকেত রাগ দেখিয়ে বলল, এসব মজা মনে হচ্ছে তোর? বিয়ে মানেই তো মজা, দোস্ত। তুই জানিস না? না জানলে সমস্যা নেই, ভাবি যে তোকে জানিয়ে দেব। চুপ কর, নাহিদ। আমার কিছু ভালো লাগছে না। নাহিদ অনিকেতের কানের কাছে মুখ নিয়ে বলল, বউকে আদর সোহাগ করলেই ভালো লাগা শুরু হয়ে যাবে। আজকের মতো টাটা। নাহিদ বের হওয়ার আগে সায়নাকে বলল, ভাবি, বেশি কিছু করতে পারিনি। যতটুকু সম্ভব এই রাতে ততটুকু সাজিয়ে দিলাম। বাকিটা কাল করব। শুভকামনা রইল, ভাবি। জিয়ান কল কেটে সামনে তাকাতেই রাগে তার কপালের রগ ফুলে উঠল। চোখ দুটো লাল হয়ে উঠছে। আপনার সাহস কি করে হয় আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করার? জিয়ান ফোনটা কেটেই রাগে গজগজ করতে করতে বলল, সাহস কি করে হয় আমার রুমে প্রবেশ করার? স্যার, আমার একটা দরকার ছিল। দরকার মাই ফুট। গেট লস্ট। জাস্ট লিভ। স্যার, আমার কথাটা শুনুন। মেয়েটি দুকদম সামনে এগিয়ে এলো। জিয়ান তার সামনে থাকা আয়নায় ঘুষি মেরে বলল, এই মুহূর্তে আমার রুম থেকে বের হন। নির্লজ্জ, বেহায়া, ডার্টি মহিলা। অন্য হাতে গার্ডকে কল করে বলল, আপনাদের কেন কাজে রাখা হয়েছে, ঘাস কাটতে? এত রাতে আমার রুমে আসার সাহস কি করে কেউ পায়? আগামীকাল সকালে যেন এর মুখ আর না দেখি। সিকিউরিটি গার্ড আসার আগে মেয়েটি জিয়ানের কাছে এগিয়ে গেল। জিয়ান নিজের সামনে থাকা ফুলদানি হাতে তুলে নিল। মেয়েটি দুকদম পিছিয়ে বলল, স্যার, আপনি কাজটা ভালো করলেন না। আমি প্রমোশনের জন্য আপনার মনোরঞ্জন করতে এসেছিলাম। আমরা একই দেশের মানুষ। ছেলে হিসেবে আপনার ফিজিক্যাল নিড আছে। আজ রাতে আপনার সেই নিড আমি পূরণ করার জন্য স্বেচ্ছায় ধরা দিতে চেয়েছিলাম, আর আপনি। সিকিউরিটি গার্ড আসতেই জিয়ান বলল, এই অসভ্য মহিলার চেহারা যেন আর না দেখি। পাইলট রেজা চৌধুরী এত সস্তা নয়। কেউ যেন দ্বিতীয়বার এই দুঃসাহস না করে, সেদিকে খেয়াল রাখবেন। বেডের ওপর বসল জিয়ান। পাইলট আর কেবিন ক্রু সহ সবার খাবার সার্ভ করে তিনজন মহিলা। তাদের মধ্যে একজন মিস রায়া। মেয়েটি এতটা নির্লজ্জ, জিয়ান সেটা কল্পনাও করেনি। লজ্জা ছাড়া মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। যার লজ্জা নেই, সে যা খুশি করতে পারে। দরজা বন্ধ করে বেডে বসল। মোবাইলটা হাতে নিল নয়নাকে কল করার জন্য। কিন্তু তার আগেই ওপাশ থেকে কল এলো। একজন প্রাপ্তবয়স্ক যুবকের রুমে মধ্যরাতে একটা মেয়ে কেন প্রবেশ করে? এর উত্তর অজানা নয় নয়নার। তবুও নিজের মনকে সে বোঝাচ্ছে। হয়তো কোনো প্রয়োজনে এসেছে, অথবা কোনো বিপদও হতে পারে। নয়না 5 মিনিট অপেক্ষা করল। এই 5 মিনিট তার কাছে 5000 বছরের মতো মনে হয়েছে। মোবাইল হাতে নিয়ে কাপা কাপা হাতে জিয়ানের নম্বরে ভিডিও কল করল। রিং হচ্ছে না, যেন নয়নার হৃদয় কেউ হাতুড়ি পেটাচ্ছে। জিয়ান সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে বলল, তরস হইছে না, বউ? নয়না হকচকিয়ে গেল। জিয়ানের পেছনের আয়নাটা ভাঙা, হাতে রক্ত লেগে আছে, তবুও মুখে হাসি। নয়না শান্ত স্বরে বলল, কোনো সুনামি ঘটিয়েছেন? আপনি নিজের রাগ সংযত করতে পারেন না কেন? তুমিই বলো। আমি রুমে ঢুকে দরজা নক করতে ভুলে গেছি, ড্রেস চেঞ্জ করে শুয়েছি। এই রাতে এই মেয়ের এত বড় সাহস, না বলে আমার রুমে ঢুকে পড়ে। মেয়ে মানুষ, তার গায়ে তো হাত তোলা যাবে না। তাই এই হাল হয়েছে। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল, ফার্স্ট এইড বক্স কোথায়? বক্সটা নিন আর এখনই হাতে ব্যান্ডেজ করুন। সেরকম জখম হয়নি, যান। যা বলেছি, তাই করুন। জিয়ান বক্স এনে হাতে অ্যান্টিসেপটিক লাগাল। নয়না মুগ্ধ নয়নে জিয়ানের দিকে তাকিয়ে আছে। একটা মানুষ আর কতভাবে তাকে মুগ্ধ করবে? কঠিন মানুষের ভালোবাসা আরও কঠিন।
তাদের ভালোবাসায় কোনো যদি বা কিন্তু থাকে না। এভাবে কি দেখছ, বউ? এমনিতেই মেজাজ খারাপ, তোমার সঙ্গে দেহমন তোমাকে চাচ্ছে। তার ওপর এভাবে তাকিয়ে থাকলে তো দিশেহারা হয়ে যাব। নয়না দৃষ্টি ঘুরিয়ে বলল, এত সুন্দর আয়নাটা ভেঙে ফেললেন, দয়ামায়া নেই? দয়া, মায়া, ভালোবাসা সব আছে, কিন্তু তা শুধু তোমার জন্য, বাটার মাশরুম। এই শুনছ? বলুন। তোমার চোখ দুটো মারাত্মক। আমাকে হত্যা করার জন্য তোমার দুটি চোখই যথেষ্ট। এ আবার কেমন কথা, মিস্টার ড্রাইভার? এই হত্যা সে হত্যা নয়, গৌরঙ্গনা। এ হল হৃদয় হত্যা। তোমার দৃষ্টির সীমানার বাইরে আছি, তাই দৃষ্টির প্রখরতা আমাকে হত্যা করছে। ভালোবাসি তোমাকে, প্রিয়তমা অর্ধাঙ্গিনী। কবে আসবেন আপনি? এই তো, খুব তাড়াতাড়ি। আমিও যে ব্যাকুল হয়ে আছি। উফ, কবে যে তোমার উষ্ণ আলিঙ্গনে হৃদয় সতেজ করব? নয়না মৃদু স্বরে বলল, এখন ঘুমিয়ে পড়ুন। আমিও ঘুমাই। আমার রিপ্লাই কই, যান? অপেক্ষা করুন, মিস্টার ড্রাইভার। সংযোগ বিচ্ছিন্ন হল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর হতে বেশি বাকি নেই। নয়না বাইরে তাকিয়ে বলল, আমার শহরে ভোরের আলো, তোমার শহর মধ্যরাতের নিকষকালো। এক আকাশের নিচে, তবুও 1000 মাইলের দূরত্ব। টুসি কয়েকবার শ্বাস নিল। চোখ বন্ধ করে বলল, আমি যে ভুল মজার ছলে করেছি, আমি চাই না সে ভুলের মাসুল অন্য কেউ দিক। অন্তর বলল, এত হেয়ালি না করে সোজাসাপটা বলুন। জাহিন চৌধুরী নয়নাকে পছন্দ করে। অন্তর উত্তর দিল না। তারপর 3 বছর আগে নয়নার সঙ্গে জাহিনের দেখা হয় শপিং মলে। হয়তো সেদিনই প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। এরপর আমি আর নয়না স্কুল গেটে দাঁড়িয়েছিলাম, তখন আরেকবার দেখা হয়। নয়না যদিও খেয়াল করেনি, আমি খেয়াল করেছি। জাহিন ছেলে হিসেবে সুদর্শন। একজন সুদর্শন ছেলে আমাদের পিছু নিচ্ছে, ব্যাপারটা জোশ লাগলো আমার। প্রেমের প্রতি আমার ইন্টারেস্ট আগে থেকেই ছিল। নয়নার কাছে পড়াশোনা ছাড়া দুনিয়ায় আর কিছুতেই ইন্টারেস্ট ছিল না। জাহিন একদিন আমাদের স্কুলের দারোয়ানের কাছে অনেকগুলো চকোলেট পাঠায়, ক্যাডবেরি, কিটক্যাট। নয়নাকে দিতে বলে, কিন্তু নয়নাকে না পেয়ে দারোয়ান আমার হাতে দিয়ে যায়। সঙ্গে একটা কাগজে নম্বরও লেখা ছিল। এরপর শুরু হয় ফোন আলাপ। বিভিন্ন সময়ে অনেক গিফট সে পাঠায়। আমাদের প্রেম হয় ফোনে ফোনে। আমি কিন্তু টাইমপাস করছিলাম, চকোলেট, গিফট আর এত অ্যাটেনশনের লোভে। আমার তখন প্রেমিক ছিল। এরপর এভাবে চলতে থাকে। কথা হতো মাঝে মধ্যে, খুব বেশি না হলে নিয়মিত টুকটাক কথা হতো। একদিন আমার বয়ফ্রেন্ড বিষয়টা জেনে যায়। সমস্যা হয় আমাদের মাঝে। আমি কথা বলা বন্ধ করে দিই। কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। নয়না এই বিষয়ে কিছুই জানে না। নয়না বারবার বলে, জাহিনের চাহনি ওর ভালো লাগে না। আমি বুঝি জাহিন নয়নাকে ভালোবাসে। মানুষ নিজের প্রথম প্রেম কখনো ভুলতে পারে না। জাহিনও পারছে না। জাহিনের মনে হচ্ছে নয়না জাহিনকে ঠকিয়ে জিয়ানকে বিয়ে করেছে। অথচ বিয়েটা হয়েছে কাকতালীয়ভাবে। অন্তরের রাগ হচ্ছে তুষির ওপর। 3 বছর আগে এই মেয়ে ছিল ক্লাস 9 বা 8। ওইটুকু বয়সে এত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। বিরক্ত লাগছে তুষিকে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে। নিজের রাগ সংযত করে বলল, কতদিন কথা হয়েছে আপনাদের? প্রায় 1.5 বছর। কেমন টাইপ কথা হতো? খুবই সাধারণ কথা। তবে, লাভ ইউ জান, লাভ ইউ টু জান, মিস ইউ জান, মিস ইউ টু জান, এই কথাগুলো আমাদের মধ্যে বেশি আদান প্রদান হতো। জাহিনের কাছে যান আর এসব স্বীকার করুন। নয়তো জানি না এর পরিণাম কি হবে। তুষি অন্তরের হাত আঁকড়ে ধরল। কান্নারত কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছিলাম। বিশ্বাস করুন, ওই বয়সে ওই দামি দামি চকোলেট আর গিফটের লোভে এসব করেছি। আমি খারাপ, আমি জানি, কিন্তু এতটাও খারাপ না। প্লিজ আমাকে হেল্প করুন। আমার জন্য আমার বোনের মতো বান্ধবীর জীবনে ঝড় আসুক, আমি চাই না।
অন্তর কঠিন মানুষ, তবুও শান্ত স্বরে বলল, এখন অনেক দূর গড়িয়ে গেছে জল। এই ঝড় কিভাবে সামলাব আমার জানা নেই। তবে আমি চেষ্টা করব। তুষি মনে মনে ভেঙে পড়েছে। না জানি কত বড় বিপদ সে ডেকে এনেছে নয়নার জীবনে। মেহনুর মিতা বেগমকে বলল, আম্মি, আমি জাহিনকে বিয়ে করতে রাজি। হ্যাঁ, তুই তো বলেছিস আমাকে। কিন্তু জাহিনকে তো শোনাতে পারছি না। এই ছেলেটাকে আমি বুঝতে পারি না, কখন কি যে করে। তোমার ছেলেরা আমাকে এত অপছন্দ করে কেন, আম্মি? আমি কি এতটাই খারাপ? এসব কি বলছিস? অপছন্দ করবে কেন? আজকালের ছেলেমেয়েরা প্রেম প্রেম করে নিজেই পছন্দ করে রাখে। তাই এই সমস্যা হয়। তুই চিন্তা করিস না, তোর জন্য ভালো পাত্র খুঁজব। মেহনুর মিতা বেগমকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আম্মি। জাহিন কোট হাতে নিয়ে শার্টের হাতা গুটিয়ে টেবিলের ওপর পা তুলে বসে বলল, মন্ত্রী সাহেব, সব হলো মানি পাওয়ার। মানি পাওয়ার না থাকলে মানুষের কোনো মূল্য নেই। 3 মাস ভালো কেটেছে নয়নার। চৌধুরী বাড়িতে আর ফেরা হয়নি তার। মাঝে মাঝে নাজিম চৌধুরী আর মিতা বেগমের সাথে ফোনে কথা হয়। কলেজ, নিজের বাসা, আর সঙ্গে আছে মিস্টার ড্রিভারের ভালোবাসা, সব মিলিয়ে বিন্দাস জীবন কাটছে নয়নার। তবে ইন্টারে সায়েন্স নেওয়াটা ঠিক হয়নি। সুখের জীবনে এই সায়েন্স যেন একটা বোঝা। কাউকে যদি সুখে থাকতে ভূতে কিলায়, সে ইন্টারে সায়েন্স নেয়। বাপরে! ফিজিক্স আর ম্যাথ, এই দুটো সাবজেক্ট যেন নয়নার শান্তি গিলে খায়। বারান্দায় বসে দোলনায় পা দোলাচ্ছে নয়না। আকাশে অগণিত তারা মিটিমিটি জ্বলছে। চাঁদের আলো ক্ষীণ হলেও নয়নার মন বেশ ফুরফুরে। অবশেষে জিয়ানের আসার সময় হয়েছে। নয়না জিয়ানকে ভিডিও কল করল। জিয়ান কল রিসিভ করতেই মুচকি হেসে বলল, হেই রঙ্গনা, কি অবস্থা? নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনাকে এই লুকে মারাত্মক হ্যান্ডসাম লাগছে। দেখতে হবে না, শার্টটা কার পছন্দ করা? কার জন্য কেনাকাটা করছেন, ডিয়ার হাজবেন্ড? আমার একমাত্র প্রিয়তমা, অর্ধাঙ্গিনীর জন্য। আপনি আসলেই আসবেন? না, নকল করে আসব। শার্টের বাটন লাগান। মাত্র দুটো খোলা, বেব। একটা লাগান। জিয়ান হাতে থাকা ব্যাগটা রেখে একটা বাটন বন্ধ করে নিল। এবার চলবে? দৌড়াবে, মিস্টার ড্রাইভার। আচ্ছা, কেনাকাটা শেষ করে তোমাকে কল করব। অপেক্ষা করব, কিন্তু আমি। এই যান, অনেক রাত হয়েছে। ঘুমিয়ে পড়ো। সকালে কথা হবে। উহু, আমার ইচ্ছে করছে প্রেম করতে। নরম প্রেম। প্রেম বুঝি নরম শক্ত আছে? হুম, আছেই তো। আপনি বুঝবেন না, মিস্টার পাইলট। জিয়ান শপিং মল থেকে বের হয়ে গাড়িতে বসে বলল, সো, মিসেস চৌধুরী, আমি তোমার সাথে নরম প্রেম করতে চাই। নয়নার চুল বাতাসে উড়ছে, দোলনাটা দুলছে। হেসে বলল, প্রেম করবে তুমি? প্রেম করার দায়িত্ব তো ছেলেদের। আমরা তোমাদের প্রেমে মত্ত হব, পাগল হব, লুটিয়ে পড়ব তোমাদের বুকে। ওহ, আচ্ছা। কিন্তু আমি তো জানি না, নরম প্রেম আবার কি গো? কানে কানে বলি, শোন। জিয়ান ফোনের স্ক্রিনের কাছে এসে বলল, বলো গো, সুন্দরী বউ। চোখ বন্ধ করো। গভীরভাবে অনুভব করো। আমাদের রুফটপে আমি তোমার কোলে বসে আছি। তুমি আমার কোমর জড়িয়ে ধরে রেখেছ। আমি তোমার গলা জড়িয়ে ধরেছি। শহর জুড়ে ঝুম বৃষ্টি। বৃষ্টির শীতল ফোঁটা আমাদের ভিজিয়ে দিচ্ছে। তুমি মৃদু স্বরে ডাকলে, শুনোয় না। তোমার এই ডাকে আমি কেঁপে উঠলাম। তুমি আমার দিকে ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে আছো। আমার ভেজা ঠোঁট তোমাকে চুম্বকের মতো টানছে। ধীরে ধীরে তুমি তোমার ঠোঁট দুটো আমার ঠোঁটের দিকে এগিয়ে আনলে, তারপর আমার কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো দখল করে নিলে তোমার ঠোঁটের আড়ালে। জিয়ান হঠাৎ চোখ খুলে বলল, ওরে, দুষ্ট বউ। এই মধ্যরাতে আমাকে মাতাল করার ধান্দা? এটা কিন্তু ঠিক না। নয়না জিয়ানের দিকে একভাবে তাকিয়ে বলল, আই নিড ইয়োর লিপস।
এই মুহূর্তে তোমার ঠোঁটের স্পর্শ খুব মিস করছি। আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। জিয়ান ডাকল, সুনয়না, সুনয়না। শুনছ তুমি? নয়নার চোখের কোণে অশ্রু টলমল করছে। কি হলো তোমার? তুমি কি ভাবছ, বলো জান। জানি না, আমার খুব করে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আমি কি মরে যাব? জান, এসব কথা কখনো বলবে না। এই তো, আর 1 সপ্তাহ, তারপর আমি সত্যি সত্যি তোমার কাছে থাকব, একদম কাছে। যতটা কাছাকাছি থাকলে তোমার নিঃশ্বাস আমার নিঃশ্বাসে মিলিত হয়, ঠিক ততটা কাছে। নয়নার হঠাৎ মন খারাপ হয়ে গেল। জিয়ানকে বলল, এবার আসলো আমাকে নিয়ে যাবে, কিন্তু এবার হবে না, জান। তবে পরবর্তীতে নিশ্চিত নিয়ে যাব। নাহিদকে দায়িত্ব দিয়ে আসব, ও কাগজপত্র সব রেডি করে রাখবে। জাহিন এই কয়েকদিন একদম গায়েব। মাঝে মাঝে জাহিন এমন নিরুদ্দেশ হয়ে যায়। বিভিন্ন দেশে ট্রাভেল করে বেড়ায়। ধরতে গেলে তখন কারো সাথে যোগাযোগ করে না। জাহিন বসে আছে মান্নাতের সাথে এক টেবিলে। মান্নাতের ঘৃণা হচ্ছে সামনে বসা মানুষটার দিকে তাকাতে। জাহিন কফি মগে চুমুক দিয়ে বলল, মিস্টার জোন, আপনার হবু স্ত্রীকে বলুন নিজের জীবন নিয়ে ভাবতে। যারা চলে গেছে, তাদের জন্য নিজের জীবন নষ্ট করতে মানা করুন। মাইকেল জোন এরিক। জোনের সাথে মান্নাতের ঘনিষ্ঠ সম্পর্ক। সবকিছু ঠিকঠাক থাকলে তারা বিয়েও করবে। কিন্তু আজ যখন জাহিন তাকে তিক্ত সত্যগুলো বলল, ইচ্ছে করছে জাহিনকে খুন করে ফেলতে। কিন্তু এই মানুষটার জন্যই সে এখনো সুস্থভাবে বেঁচে আছে। জোন বলল, ঠিক আছে, মান্নাতো আর বাংলাদেশের কারো সাথে যোগাযোগ করবে না। জাহিন কফি মগে শেষ চুমুক দিয়ে বলল, গুড বাই, মিস মান্নাতো। মনে রাখবেন, জীবনের বেড়াজাল খুব কঠিন। জাল ছিঁড়তে গেলে আরও গভীর জালে আটকে পড়তে হয়। আমাকেই দেখুন, গোয়েন্দা হয়ে জাল কাটতে গিয়ে গভীর জালে আটকে পড়েছি। এখন আমি গভীর জলের মাছ। গুড বাই। জাহিন সোজা এয়ারপোর্টে চলে এল। 3 মাস পর সে বাড়ি ফিরবে। আজ তার ফ্লাইট। অন্তর বসে আছে তুষির সাথে। এই 3 মাসে তাদের মধ্যে সম্পর্ক কিছুটা এগিয়েছে। অন্তর বলল, জাহিনের সাথে আমি 3 মাসে কোনো রকম যোগাযোগ করতে পারিনি। এটা কেমন কথা? টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল সাইটেও কি যোগাযোগ করা যায় না? জাহিন এমনই। মাঝে মাঝে সব ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। ট্রাভেল লাভার। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করে। ও নিজে থেকে যোগাযোগ না করলে আর কোনো ব্যবস্থা নেই। তবে খুব শিগগির দেশে ফিরবে হয়তো। কারণ সামনে বড় একটা কেসের শুনানি। অন্তর বেখেয়ালে কথাটা বলে ফেলল। কিসের কেস? কেসের সাথে কি সম্পর্ক ওনার? আরে, ওর বিয়ে। বিয়ে তো জীবনের সবচেয়ে বড় কেস। আচ্ছা, আপনি বিয়ে করবেন না? জেনে বুঝে কেস খাবো? আজীবন মেয়াদি হাজতবাস। এর চেয়ে সিঙ্গেল ভালো আছি। তুষি কিছু বলল না। চুপচাপ থেকে বলল, আচ্ছা, আজ তাহলে আসি। আপনি কি সত্যি সত্যি জাহিনকে ভালোবাসতেন? না, মানে, কোনোভাবে আপনার মনে ওর জন্য সফট কর্নার জন্মেছিল? তুষি অন্তরের দিকে তাকিয়ে বলল, লোভ জন্মেছিল। এত এত চকোলেট আর গিফটের লোভ। তাই কোনো ফিলিংস জন্মাতে পারেনি। যার জন্য সব ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম, সেই তো ধোঁকা দিল। বাদ দিন সেসব কথা। এখন বাবা মায়ের পছন্দে সোজা বিয়ে করব। আপনি দেখুন, যত দ্রুত সম্ভব জাহিনের কান পর্যন্ত কথাটা পৌঁছে দিন। একটু ওয়েট করুন, বিল পরিশোধ করে আসছি। আপনাকে বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। তুষি বাইরে এসে দাঁড়াল। এই কয়েকদিন তুষির দম বন্ধ হয়ে আসছে। তার ভুলের জন্য নয়নার জীবনে কি বিপদ অপেক্ষা করছে? এসব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানুষ ভুল করে একদিন, সাফার করে চিরদিন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেল নয়নার। আড়মোড়া ভেঙে উঠে বসল, ওড়না জড়িয়ে নিল গায়ে। হাই তুলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হল।
মোবাইল হাতে নিয়ে অবাক হল নয়না, জিয়ানের নাম্বার থেকে 20+ মিস কল। সাথে সাথে কল ব্যাক করল। ফোন বন্ধ বলছে। নয়নার সুন্দর সকাল মুহূর্তে কালো মেঘে ঢেকে গেল। বারবার কল দিতে থাকল, কিন্তু বন্ধ ফোনে তো কল যায় না। নয়না ছুটে এল ড্রয়িং রুমে। কিছু বলতে চায়, কিন্তু কাকে বলবে? নীলাঞ্জনা কাতরাচ্ছে সোফায়। নীলাঞ্জনা ইদানিং খুব অসুস্থ থাকে। তার পেটে অসহ্য যন্ত্রণা হয়। ডাক্তার কবিরাজ দেখিয়েও এর থেকে মুক্তি পায়নি। নয়নার মাথা চক্কর দিচ্ছে। দুচোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা ঘুরছে। কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই ঢলে পড়ল ফ্লোরে। নীলাঞ্জনা চিৎকার করে বলল, নয়না। ততক্ষণে নয়না লুটিয়ে পড়েছে ফ্লোরে। জাহানারা বেগম কিচেন থেকে দৌড়ে এসে নীলাঞ্জনাকে কিছু জিজ্ঞেস করার আগেই ফ্লোরের দিকে তাকিয়ে দ্রুত নয়নার কাছে এলেন। নয়নার মাথা কোলে তুলে নিয়ে তাকে ডাকতে লাগলেন। নয়না নিথর হয়ে পড়ে আছে। জাহানারা বেগম নিজের ফোন থেকে মাহবুব তালুকদারকে কল করলেন। মাহবুব তালুকদার বললেন, আমি আসছি। ফোন রেখে জাহানারা বেগম নীলাঞ্জনাকে বললেন, টেবিল থেকে পানি আনো। পানি নিয়ে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলেন, তবুও নয়নার চোখ খুলল না। মাহবুব তালুকদার এসেই নয়নাকে কোলে তুলে নিলেন। দ্রুত বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের করিডোরে পায়চারি করছেন মাহবুব তালুকদার, মিজান তালুকদার আর জাহানারা বেগম। ডাক্তার এসে বললেন, চিন্তার কোনো কারণ নেই। অতিরিক্ত টেনশনে ব্রেন চাপ নিতে পারেনি। খেয়াল রাখবেন, এরকম পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়। জিয়ানের হঠাৎ জ্বর এসেছে। জ্বরে কাল সারারাত ঘুম হয়নি। বার কয়েক নয়নাকে কল করেছিল, কিন্তু নয়নাকে পাওয়া যায়নি। জিয়ান এখন বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার সামনে বসে আছে ইরা। ইরা হেসে বলে, ডাক্তার ইরা। মিস্টার পাইলট, অবশেষে আমি আপনার কাজে এলাম। জিয়ান বলল, মিস ইরা, আপনাকে কর্তৃপক্ষ হয়তো এই দায়িত্ব দিয়েছে। এটা আপনার ডিউটি। আমার সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। ইরা বলল, আপনি সবসময় এত কঠিন করে কথা বলেন কেন? সহজভাবে কথা বলা যায় না? জিয়ান উত্তর দিল, আসলে আমি মানুষটাই ভালো না, তাই সহজভাবে কথা বলতে পারি না। ইরা বলল, মেডিসিনগুলো ঠিকমতো খাবেন। আর হ্যাঁ, 3 দিন পূর্ণ বিশ্রাম। এই 3 দিনের মধ্যে কোনো ফ্লাইট অ্যাটেন্ড করতে পারবেন না। আমি বিকেলে আবার এসে একবার চেকআপ করে যাব। জিয়ান কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, আপনার বাবাকে খুঁজে পেয়েছেন? ইরা বলল, যে আমার মাকে সুখ দিতে পারেনি, তাকে খুঁজে বের করে কি হবে? জিয়ান বলল, যে ছেড়ে যায়, তাকে দাফন করে ফেলতে হয়। মনে করবেন সেই মানুষটা মরে গেছে। ধোঁকাবাজ মানুষকে মনে রেখে কষ্ট পাওয়া বোকামি। তারা শুধু যন্ত্রণা দিতে জানে। আর নিজেদের মিষ্টি কথার ফাঁদে ফেলে ধোঁকা দিতে জানে। ইরা বলল, আগে ইচ্ছে করত জন্মদাতা পিতাকে একবার হলেও দেখব। তার চেহারা দেখার তীব্র ইচ্ছে জাগত। এখন মনে হয়, ভুল করেও যেন ওই জঘন্য মানুষটার প্রতিচ্ছবি আমার দৃষ্টিতে না পড়ে। জিয়ান বলল, ধন্যবাদ, মিস ইরা। ডাক্তার ইরা। ইরা হেসে বলল, ওয়েলকাম, মিস্টার পাইলট। তবে একটা তিতাকুটি সত্য জানেন? জিয়ান বলল, জানান। ইরা বলল, কোনো মানুষের সঙ্গে অন্যায় করলে ভবিষ্যতে তার ফল ভোগ করতেই হয়। হয়তো যার সঙ্গে অন্যায় করেছ, ধোঁকা দিয়েছ, যন্ত্রণা দিয়েছ, সে হাসিমুখে সবটা মেনে নিল। কিন্তু তার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আর্তনাদ তোমার জীবনের সুখটাকে জ্বালিয়ে ছাই করে দেব। অন্যকে কষ্ট দিয়ে সাময়িক সুখ পাওয়া যায়। তবে মনে রেখো, কর্মফল ভোগ করতেই হয়। আমি জানি, ওই মানুষটা কোনোদিন সুখী হবে না, কোনোদিন না। জিয়ান বলল, মানুষ এসব ভাবে না, মিস ইরা। এইটুকু সহজ কথা ভাবলে তারা কাউকে কষ্ট দিতে পারত না। বিশেষ করে যে মানুষটা তাকে ভালোবেসেছে, বিশ্বাস করেছে, ভরসা করেছে, তাকে কখনোই ধোঁকা দিতে পারত না। তবে অপর পক্ষের মানুষটা ঠিকই ভালো থাকে।
এরকম দুমুখ মানুষ জীবন থেকে সরে গেলে ভালো থাকা সহজ হয়। ইরা বলল, অনেকদিন পর গল্প করার মতো মানুষ পেলাম। এখন উঠি, আরও পেশেন্ট আছে। বিকেলে কথা হবে। আচ্ছা, আপনার বাঙালি খাবার পছন্দ? জিয়ান বলল, হ্যাঁ। বাঙালি ছেলে, আর বাঙালি খাবার পছন্দ হবে না? ইরা চলে যেতেই জিয়ান চোখ বন্ধ করল। বাংলাদেশে এখন দুপুর 1টা বাজে। এখনও নয়না কল করল না কেন? জিয়ান বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফোন সুইচ অফ। সাথে সাথে ফোন অন করে। অনেকগুলো মিস কল উঠে এসেছে। জিয়ান সাথে সাথে কল ব্যাক করে। নয়নাকে অনলাইনে না পেয়ে নয়নার নম্বরে কল করল। নয়নার হাতে স্যালাইন চলছে, হাত নাড়াতে পারছে না। ফোন বেজেই চলেছে। নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, উনি হয়তো কল করেছেন। ফোনটা রিসিভ করে কানে ধরো। লজ্জা সংকোচ কাটিয়ে মুখ ফুটে বলল কথাটা। জাহানারা বেগম কল রিসিভ করে নয়নার কানের পাশে ফোন ধরলেন। নয়নার চোখ থেকে অশ্রু ঝরছে। জিয়ান নরম স্বরে ডাকল, সুনয়না, ঠিক আছো তুমি? এই কথা বলছ না কেন? লাইনে আসো, দেখব তোমাকে। এই, শুনছ আমার কথা? নয়না কথা বলতে চাইছে, কিন্তু তার কথাগুলো শব্দ হয়ে বের হচ্ছে না। গলা পাকিয়ে গলার কাছে এসে আটকে যাচ্ছে। জাহানারা বেগম ফোনটা তুলে কানের কাছে ধরলেন। জিয়ান বলতে থাকে, জান, প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার, জান? রাগ করেছ? একবার ভিডিও কলে আসো, আমার হৃদয় বিতৃষ্ণা শুরু হয়েছে। কথা বলো না। এক নাগারে বলেই যাচ্ছে জিয়ান। জাহানারা বেগম চুপ করে ফোন কেটে দিলেন। এরপর নিজের বিকাশ থেকে নয়নাকে ডাটা প্যাক কিনে দিয়ে জিয়ানকে ভিডিও কল করলেন। ফোনটা নয়নার পাশে থাকা টেবিলের ওপর রেখে কেবিন থেকে বেরিয়ে গেলেন। জাহানারা বেগমের চোখের কোণে আনন্দের অশ্রু। তিনি বুঝতে পেরেছেন, জিয়ান তার মেয়েকে কতটা ভালোবাসে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সাক্ষ্য হচ্ছে নিজের মেয়ের সুখের সাক্ষী হওয়া। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না জিয়ানের দিকে তাকিয়ে আছে। দুজনেই চুপ। তবুও তাদের চোখে চোখে যেন কথা আদান প্রদান হচ্ছে। অনেকটা সময় চুপ থাকার পর জিয়ান বলল, কি হয়েছে তোমার? হাসপাতালে কেন তুমি? নয়না মৃদু হেসে বলল, আপনার শোক। আপনার শোক আমাকে হাসপাতালের বিছানায় নিয়ে এসেছে। ভেবে দেখেছেন, আপনার সঙ্গে বিচ্ছেদ হলে আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে হয়তো। জিয়ান বলল, চুপ, একদম চুপ। সোজা উত্তর দাও, বলো কি হয়েছে? নয়না বলল, জানি না কি হলো। হঠাৎ করে আপনার টেনশনে নিজেকে হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম, তখন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম নিজেকে। জিয়ান বলল, আর ইউ ক্রেজি? তুমি এত দুর্বল হলে চলবে? নয়না বলল, আমার কি দোষ? ঘুম থেকে উঠে আপনার এতগুলো মিস কল দেখলাম। দ্রুত কল করলাম, দেখি আপনার নম্বর বন্ধ। এতবার চেষ্টা করলাম, তবুও কল ঢুকল না। হঠাৎ আমার মনে হলো আমি আপনাকে হারিয়ে ফেলেছি। অসহ্য যন্ত্রণা হতে লাগল হৃদয়ে। তারপর আমার চারপাশ অন্ধকার হয়ে এলো। এরপর আর কিছু মনে নেই। জিয়ান বলল, ঠিকমতো খাবার না খেলে তো এমন হবেই। আর এমন উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে কোথা থেকে তোমার? কি হাল করেছ নিজের? দেখো, সুনয়না, আমি বেঁচে থাকি বা না থাকি, তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি পৃথিবীতে আছো, মানে আমার একজন ভালোবাসার মানুষ পৃথিবীতে আছে। তোমাকে সুস্থ থাকতে হবে আমার জন্য। নয়না বলল, আপনার চোখমুখ এত শুকনো লাগছে কেন? চোখ দুটো কেমন লালচে, কি হয়েছে? জিয়ান বলল, তেমন কিছুই না। রাতে সামান্য জ্বর এসেছিল। এখন সেটাও বিদায় নিচ্ছে। নয়না বলল, কত জনম ধরে আপনাকে স্পর্শ করি না। আপনাকে জড়িয়ে ধরতে পারি না। মনে হচ্ছে, যুগ যুগ আমাদের দেখা হচ্ছে না। জিয়ান বলল, এবার আমি তোমাকে সারপ্রাইজ দেব। হঠাৎ চলে আসব, না বলে। চিনতে পারবে তো? নয়না বলল, আপনার স্পর্শ,
আপনার শরীরের ঘ্রাণ আমার চিরচেনা। আপনি আমার সামনে দাঁড়ালেই আমার হৃদয়স্পন্দন তীব্র গতিতে চলতে থাকে। আপনার দৃষ্টির গভীরতা আমাকে অনুভব করাই আপনি আমার একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ। জিয়ান বলল, আহা জান, এত ভালোবাসো আমাকে? নয়না বলল, আমি বাসি নাকি ভালো? আমার হৃদয়টাকে নিজের দখলে নিয়ে নিয়েছেন। এই অবাধ্য হৃদয় তো আপনাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। জিয়ান বলল, জান, তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। দ্রুত সুস্থ হয়ে বাসায় আসো তো পাখি। নয়না বলল, এই স্যালাইন শেষ হলেই বাসায় চলে আসব। আরে, ডাক্তাররা কোনো রোগ না পেলে স্যালাইন লাগিয়ে দেয়। আমি কি অসুস্থ নাকি? জিয়ান হেসে বলল, তুমি বড্ড আদুরে বাটার মাশরুম। তোমাকে দেখলেই টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। ভালোবাসি তোমাকে, আমার বাটার মাশরুম। অনিকেত 3 দিন ধরে হাসপাতালে যায় না। সায়না খুন্তি সামনে ধরে কোমরে হাত দিয়ে বলে, সমস্যা কি তোমার? এভাবে বেড়ালের মতো বাসায় বসে থাকো কেন? অনিকেত বলল, আমার লজ্জা লাগে। সায়না বলল, কিসের লজ্জা? অনিকেত বলল, সবাই যখন জানবে আমি বিবাহিত। সায়না বলল, তো জানলে কি? আপনার জামাকাপড় খুলে নেবে? অনিকেত বলল, উহু, সবাই বুঝে যাবে আমি ওসব করেছি। সায়না কিছুক্ষণ চুপ থেকে বলল, ওসব আবার কি? আরে, বাবুটা, কচি খোকা আমার। আপনি তো মেয়ে, আপনার তো লজ্জা লাগবেই। তা দেখি, আপনার শরীরের কোথায় কোথায় লেখা আছে ওসব করলে লজ্জা পেতে হবে? করার সময় তো লজ্জা টজ্জা পেতে দেখলাম না। অনিকেত বলল, এসব কি বলো? চুপ করো। সায়না বলল, আহারে, বাবুটা লজ্জা পাচ্ছে। উঠে সোজা ফ্রেশ হয়ে হাসপাতালে না গেলে বাসার বারান্দায় বড় করে বিলবোর্ড টাঙাব। সেখানে বড় করে লেখা থাকবে, ডাক্তার অনিকেত মাহমুদ রাতদিন বউয়ের সঙ্গে বাসর করে। অনিকেত বলল, এই না প্লিজ। সায়না বলল, আপনি কি পুরুষ নাকি হাফ লেডিস? পুরুষ মানুষের এসব শরম টরম থাকতে নেই। তাহলে জগতে আর বংশবিস্তার হতো না। উঠে দ্রুত হাসপাতালে যান। আর হ্যাঁ, যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবেন। অনিকেত সায়নার দিকে আর চোখে তাকাল। সায়না অনিকেতের দিকে ঝুঁকে বলল, কিস খাবেন? প্রতিদিন নয়নার মনে হয় জিয়ান হুট করে তার সামনে এসে দাঁড়াবে একগুচ্ছ হলুদ গোলাপ নিয়ে। নয়নাকে জড়িয়ে ধরে বলবে, সারপ্রাইজ বিবিজান। নয়না ক্লাসে বসেও ভাবে, সে বের হবে আর গেটের সামনে দেখবে জিয়ান দাঁড়িয়ে আছে। এইসব ভেবে ভেবে নয়নার দিন কাটছে। এখন রাত 1:30 বাজে। বারান্দায় দাঁড়িয়ে হাতে একটা বই নিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টোপাল্টা করছে। বই শেলফে রাখতে যেয়ে খেয়াল করল, বইয়ের নাম তোমার জন্য দাঁড়িয়েছিলাম। এরপর টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানে পড়ে আছে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা। এই মুহূর্তে বই দুটির নাম যেন হৃদয়ে বিঁধল। বারান্দা থেকে দ্রুত পায়ে রুমে চলে এলো। ফোন হাতে নিয়ে দেখে এখনো জিয়ানের কোনো টেক্সট বা কল আসেনি। একবার শুধু বলেছিল, আজ ব্যস্ত থাকবে। নয়না মনে মনে অভিমানের পাহাড় জমা করছে। এত কিসের ব্যস্ততা? ব্যস্ততা থাকলেই বউকে এভাবে ভুলে যাবে? হঠাৎ বারান্দায় কিছু একটা পড়ার আওয়াজ কানে এলো। বারান্দায় এখনো লাইট জ্বলছে। লাইটের আলোয় নয়না স্পষ্ট দেখতে পেল, ফ্লোরে একটা কাগজ পড়ে আছে। মনে হচ্ছে কাগজের ভেতর পাথরের টুকরো বাঁধা। কাগজটা হাতে তুলে ভেতরের লেখাগুলো দেখে আনন্দে নেচে উঠল নয়না। রুমে এসে পাগলের মতো ঘুরতে লাগল। কভার থেকে নীল রঙের শাড়ি বের করে বিছানার ওপর রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের মিররে নিজেকে দেখছে আর লজ্জায় মুখ ঢাকছে। আবার হাত সরিয়ে নিচ্ছে, আবার দুহাতে মুখ ঢাকছে। ফর্সা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে, লজ্জায় রাঙা মুখটা যেন ভরা জোছনার চাঁদ। সেদিন রাতে ইরা জিয়ানের জন্য গরুর গোস্তের কালা ভুনা, চিংড়ি মাছের ঝাল, সর্ষে ইলিশ, করলা ভাজি, বেগুন ভাজি, সালাদ, সাথে গরম গরম ধোয়া ওঠা বাসমতি চালের ভাত নিয়ে এসেছিল। ডেজার্ট হিসেবে এনেছিল ক্ষীর। এত খাবার দেখে জিয়ান বলল, এত রান্না করার কি দরকার ছিল মিসিরা?
আর এত রান্না করার সময় পেলেন কোথায়? রান্না করতে পারি না আমি। একটা ভালো মানের বাঙালি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। জিয়ান বেশ অবাক হল। ইরা মিথ্যে কেন বলছে? রান্না দেখেই বোঝা যাচ্ছে এসব রান্না বাসায় করা। মিস্টার পাইলট, কি ভাবছেন? তেমন কিছুই না। আপনি ডিনার করেছেন? এত কিছু রান্না করার পর আর ফুরসত পাইনি। নিজের অজান্তেই সত্যিটা বলে জিহ্বায় কামড় বসালো ইরা। জিয়ান মৃদু হেসে বলে, ডাক্তার সাহেবা, মিথ্যে বলার কারণ জানতে পারি? আসলো আপনার জন্য এত খাবার রান্না করে এনেছি, বিষয়টা কেমন উইয়ার্ড। বিবাহিত একটা ছেলের জন্য এতটা এফোর্ট দিচ্ছি, সে কি ভাববে? সে ভাববে তার তো বোন নেই, আপনি তার বোন। ইরার মুখটা চুপসে গেল জিয়ানের কথা শুনে। রুম জুড়ে পিনড্রপ নীরবতা বিরাজ করছে এই মুহূর্তে। নীরবতা ভেদ করে ইরা বলল, আমার ভাই দরকার নেই। নিজের ক্রাশকে ভাইকে বানায়? জিয়ান হেসে বলে, পাইলট রেজা চৌধুরী বানায়। আমার বউ ভীষণ রাগী। এসব জানতে পারলে আমার আর রক্ষে থাকবে না, বুঝলেন মিস ইরা? বউকে বুঝি ভয় পান? ভয় না, ভালোবাসা। যাকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা। আপনি জানেন, সকালে সে আমার শোকে হাসপাতালে ভর্তি হয়েছে। আমার ব্যক্তিগত প্রিয় নারী আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, তার ভালোবাসার সম্মান করা উচিত, তাই না? ইরা চুপসে গেল। পৃথিবীতে এমন ভালোবাসা আজকাল হয়? এই ভালোবাসা তো শুধু উপন্যাসের পাতায় সীমাবদ্ধ, বাস্তবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কি ভাবছেন মিস ইরা? কিছু না। খাবারটা খেয়ে নিন। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান মানুষ তারা, যাদের ভালোবাসার জন্য সঠিক একটা মানুষ আছে। কোনও মানুষ সঠিক হয় না। তবে ভালোবাসার মানুষেরা সবসময় সর্ব অবস্থায় সঠিক হয়ে থাকে। এর মধ্যেই নয়নার কল এলো। জিয়ানের ঠোঁটের কোণে হাসির ঝলক ফুটে উঠল। জিয়ান মোবাইল হাতে নিয়ে বলে, সে আমার হঠাৎ মিষ্টি হাসির কারণ। সে আমার সুখে থাকার একমাত্র উৎস। মোবাইল রিসিভ করতেই নয়নার হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল স্ক্রিনে। জিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নয়নার দিকে। কি আছে এই চেহারায়? পৃথিবীতে এত মানুষের ভিড়েও এই চেহারা যেন তাকে অদৃশ্য বাঁধনে আটকে রেখেছে। এই মেয়েটা যেন হুট করে জীবনে এসে তার ধূসর জীবনকে রঙিন করে তুলেছে। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, এভাবে হাবার মতো তাকিয়ে আছেন কেন? ঠিকমতো মেডিসিন খেয়েছেন? সারাদিন কি কি খেয়েছেন, হিসাব দিন তো। বউ নেই, আবার খাওয়া? বউ নেই মানে কি? জলজ্যান্ত বউ চোখের সামনে রেখে বলে বউ নেই। সাহস তো কম না মিস্টার ড্রাইভারের। আরে, জান বলতে চাইছি, বউ কাছে নেই, কে সেবা করবে? বউ কাছে নেই কে বলল? চোখ বন্ধ করুন, তাহলেই দেখবেন সে আপনার খুব কাছে। উহু, চোখ বন্ধ করলে সমস্যা। তখন বউয়ের সাথে ইটিস পিটিস ভেসে ওঠে। আপনি ভালো হবেন না? কোনো সম্ভাবনা দেখছি না। নয়না বলল, এত খাবার আপনার সামনে? হুম, এখানে একজন বাঙালি বোন আছে, সে রান্না করে নিয়ে এসেছে। তো খাচ্ছেন না কেন? এক্ষুনি খাবো, আমি দেখব। দ্রুত করুন। জিয়ান হাত ধুয়ে খাওয়া শুরু করল। নয়নার চোখের কোণে অশ্রু চিকচিক করছে। এই পাগলি, কান্না করছো কেন? এই যে তুমি অসুস্থ, আমি তোমার সেবা যত্ন করতে পারছি না। আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারছি না, নিজের হাতে তুলে খাওয়াতে পারছি না। পারছ না তো কি হয়েছে জান? এসব কিন্তু তোলা থাকলো, সুদ সমেত ফেরত নেব। তোমার সাথে আমার দূরত্ব আমার একটুও সহ্য হচ্ছে না। দূরত্ব ভালোবাসা বাড়ায় মিসেস চৌধুরী। এই যে রোজ আমি অপেক্ষায় থাকি, কবে তোমার কাছে যাব, কবে তোমায় স্পর্শ করব। বিন্দু বিন্দু করে ভালোবাসা জমা হচ্ছে। খাওয়া শেষ করে কল দাও, প্রেম করব। আমার আজ খুব প্রেম প্রেম পাচ্ছে। জিয়ান কিছু বলতে চেয়েও থেমে গেল ইরাকে দেখে। মৃদু স্বরে বলল, ওয়েট সুইটহার্ট। কল কেটে খাবারের লোকমা মুখে তুলে বলে,
আপনার হাতের রান্না কিন্তু অনেক টেস্টি। বাঙালি রান্না কোথা থেকে শিখেছেন? আমার মায়ের কাছে। সরি মিস্টার পাইলট। সরি কেন মিসিরা? সব কথার উত্তর থাকে না। খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিন। রেস্ট করবেন। আশা করি সুস্থ ও ফিট হয়ে যাবেন দ্রুত। আসি তাহলে আজ। ইরা চলে যেতেই জিয়ান নয়নাকে কল করল। নয়না রিসিভ করছে না দেখে জিয়ান টেক্সট পাঠালো, আমার আদুরে বউটার নাকি প্রেম প্রেম পাচ্ছে, তা কই গো বউ তুমি? আসো, কঠিন প্রেম করব। প্রেম করতে করতে প্রেমের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাব তোমাকে। অন্তর টিউলিপ ফুলের একটা বুকে নিলে, অনেকগুলো টিউলিপ ফুলের মাঝখানে একটা ডার্ক রেড কালার গোলাপ। শ্যামলা চেহারার যুবকটি। 5 ফিট 11 ইঞ্চি লম্বা। কালো পাঞ্জাবি, সাদা প্যান্ট। হাতে কালো ঘড়ি। চুলগুলো বাতাসে নড়ছে। অন্তর কাশি দিয়ে বলে, আমি কি আসতে লেট করে ফেললাম ম্যাডাম? সুন্দরী রমণীর পরনে লাল পাড় সাদা শাড়ি, হাতে লাল রঙের রেশমি চুড়ি, ঠোঁটে টুকটুকে লাল রঙের লিপস্টিক। চোখে কাজল, কপালে ছোট একটা লাল টিপ, খোপায় বেলিফুলের গজরা। আনমনে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে। অন্তর খুব নার্ভাস। জীবনে প্রথমবার কোনো মেয়েকে প্রপোজ করবে। ধীর পায়ে এগিয়ে এসে রমণীর সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই। সারা জীবন আপনার পাগলামি সহ্য করার অনুমতি চাই। তুষি চোখ উল্টে তাকিয়ে আছে অন্তরের দিকে। ফিক করে হেসে বলে, আমি বলেছিলাম আমার সমস্যার সমাধান করতে। আমার সমস্যা বাড়াতে বলিনি। অন্তর ভেবাচেকা খেয়ে নিস্তব্ধ হয়ে গেল। হাতের ফুলগুলো মনে সাহস বাড়িয়ে আবার এগিয়ে দিল। ফুলগুলো তো নিতে পারো, এই ফুলগুলোকে কষ্ট কেন দিবে? তুষি ফুলগুলো হাত বাড়িয়ে নিল। এরপর বলল, সারা শহর খুঁজে তারপর টিউলিপ এনেছেন? আমার পছন্দ বলে? হুম। তোমার জন্য এতটুকু তো করতেই পারি। আপনি জানেন আমাদের জীবনে একটা ঝড় আসতে চলেছে। আপনার বন্ধু যখন সবটা জানতে পারবে, তখন কি হবে? জাহিনের সাথে সত্যি খুব খারাপ হয়েছে। কিন্তু সেসব ধরে তো বসে থাকা যায় না। মানুষ মাত্রই ভুল। আশা করি জাহিন বুঝবে। তুষি উঠে দাঁড়ালো, হাতে তুলে নিল টিউলিপ ফুলগুলো। অন্তরের দিকে তাকিয়ে বলে, আমার কি মনে হয় জানেন? অন্তর জিজ্ঞাসু দৃষ্টিতে তুষির দিকে তাকালো। আমার মনে হয় আমার কপালে এত সুখ নেই। ভালোবাসা পেতে ভাগ্য লাগে। আমার ভাগ্য এই দিক থেকে বড় ভাঙাচোরা। তবুও চেষ্টা করব আপনার ব্যাপারে ভাবতে। আসি। অন্তর নিজের দিকে তাকিয়ে বলে, তোমার পিক তুলতে পারি? তুষি সুন্দর করে দাঁড়িয়ে বলে, ক্লিক করুন। অন্তর দ্রুত কয়েকটা পিক তুলে নিল। তুষি হেসে বলে, আপনি প্রয়োজনের চেয়ে একটু বেশিই ভালো। এত ভালো মানুষের কপালে খারাপ মানুষ জুটে। তুষি চলে গেল। অন্তর সেভাবেই বসে থেকে তাকিয়ে রইল তুষির দিকে। অন্তর মনে মনে বলল, যা খারাপ আমার সাথে হয়েছে, এর চেয়ে আর কি খারাপ হওয়া বাকি। জাহিন বাংলাদেশে এসেছে, অথচ এখনো কেউ জানে না তার মনে কি চলছে, তা অনুমান করা বড় কঠিন। জাহিন ব্লু কালার পাঞ্জাবি, সাদা প্যান্ট পরল। হাতে সিলভার কালারের ঘড়ি, চুলগুলো স্পাইক করা। শরীরে ব্র্যান্ডের দামি পারফিউম, অর্কিডের ঘ্রাণযুক্ত পারফিউম। এটা বিশেষ কোনো কাজ ছাড়া কখনো ব্যবহার করে না। গুনগুন করে গান গাইছে। বুকলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে। মুছো নাকো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলুম। এই প্রেম তোমাকে দিলুম। চলবে ইনশাআল্লাহ।